গুড আফটারনুন। শোনা যাচ্ছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? কেমন আছো বলো? পড়াশোনা কেমন হচ্ছে? নিউটনস ল যতটা পড়িয়েছি পড়েছো? গুড আফটারনুন। ওকে, চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকে মূলত কোশ্চেন অ্যান্সারের ক্লাস হবে। এটা ছাড়াও আরেকটা কোশ্চেন অ্যান্সারের ক্লাস হবে নিউটনস ল, যেহেতু এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক টাইপের কোশ্চেন করার আছে। সো আরেকটা কোশ্চেন অ্যান্সারের ক্লাস হবে। তো প্রথম আমরা আগে বলেছিলাম যে আমাদের থিওরি একটু বাকি আছে। সো সেইটুকু একটু কমপ্লিট করে নিই। অল্প করে বাকি আছে, বেশি কিছু না। সেটুকু কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, তো চলো শুরু করি। তো দেখো, আমরা লাস্ট যে টপিকটা পড়েছিলাম সে টপিক, এক সেকেন্ড দাঁড়াও, সে টপিকটা কি ছিল? যে আমরা পড়েছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র। তো সেখানে আমরা কি দেখেছিলাম? যে যদি যদি এফ এক্সটার্নাল অর্থাৎ বাইরে থেকে প্রযুক্ত বল সেটার মান 0 হয়, তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন সেটা কনস্ট্যান্ট হয়, তাই না? সরি, ভরবেগের পরিবর্তন কনস্ট্যান্ট বলছি, মানে ভরবেগটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ ভরবেগের কোনো রকম পরিবর্তন হয় না। ওকে, এটা আমরা লাস্ট যেটা শিখেছিলাম যে বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না হলে একটা বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে। সেটা রিলেটেড আমরা অনেক এক্সাম্পল দিয়েছিলাম, সবকিছু আমরা ইন ডিটেলসে দেখেছিলাম। ঠিক আছে, চলো তাহলে হলো। এবার আমরা এর একটা অ্যাপ্লিকেশন দেখব। অ্যাপ্লিকেশন মানে কি? যে এটার রিয়েল লাইফ একটা এক্সাম্পল বলতে পারো, যেটা তোমরাও দেখেছো, সবাই অনেকেই দেখেছে। ঠিক আছে, তো ভরবেগ যে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ট্রান্সফার হয়, কি বললাম? ভরবেগ একটা বস্তু থেকে ভরবেগ একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ট্রান্সফার হয়, সেই জিনিসটা আমরা এখন বুঝবো। যে একটা বস্তুর ভরবেগ আর একটা বস্তুর ভরবেগে, মানে একটা ধরো বস্তু আছে, আর একটা বস্তু কি করতে পারে, তার ভরবেগ এসে তাকে দিতে পারে। ঠিক আছে, মানে এক্সচেঞ্জ হয় একটা বস্তু থেকে আর একটা বস্তুতে। তো তোমরা এরকম এক্সচেঞ্জ রিয়েল লাইফে দেখেছো? কোথায় দেখেছো? ছোটবেলায় তোমরা ওই মার্বেল খেলা দেখেছো? মার্বেল, সেই বলে না গুলতি মার্বেল, একটা মার্বেল এরকম থাকে, একটা মার্বেল রাখা থাকে। ছেলেরা দেখেছে, মেয়েরা আমি বলতে পারছি না সব মেয়ে দেখেছো কিনা, তবে যারা গ্রামের দিকে থাকো আশা করি দেখবে। তো কি থাকে, যে একটা মার্বেল এরকম ভাবে নর্মাল রাখা থাকে, ঠিক আছে? আরেকটা মার্বেল এসে কি আঙুল দিয়ে আমরা জোরে করে হিট পিছনে টেনে ছেড়ে দিই, তখন এই মার্বেলটা এসে একে হিট করে। তো যখন এটা গতিশীল হলো, এর ভরবেগ ছিল, এর এর মধ্যে ভরবেগ এলো, কিন্তু এটা থেমে আছে, তার মানে এর কোনো ভরবেগ নেই। এটা থেমে আছে, এর ভরবেগ নেই। এবার যেই এটা এসে হিট করলো, কি হলো? এর যা ভরবেগ সেটা কাকে দিয়ে দিল? একে দিয়ে দিল। তখন এই ভরবেগটা নিয়ে এটা তখন গতিশীল হলো। তাহলে এটা গতিশীল হলো মানে কি, এর মধ্যে ভরবেগ এলো, কোথায় থেকে এলো? এই যে মার্বেলটাকে এসে ভরবেগ দিল। তাহলে আমরা রিয়েল লাইফে দেখেছি যে এইভাবে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ভরবেগ খুব সহজেই ট্রান্সফার হতে পারে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? ওকে, এই কনসেপ্টের উপর কাজ করে আমরা একটা থিওরি তৈরি করব। থিওরিটা কি দেখো, ধরো ভালো করে বুঝবে, ঠিক আছে? এখানে দুটো বল ছিল, ধরো দুটো মার্বেল, একটা হচ্ছে M1 ভরের, একটা M2 ভরের। তাহলে M1 ভরের যে মার্বেলটা সেটা ধরো U1 বেগ নিয়ে যাচ্ছে, আর M2 ভরের যে মার্বেলটা সেটা U2 বেগ নিয়ে যাচ্ছিল। ঠিক আছে, দুজন আলাদা আলাদা যাচ্ছিল। ধরে নাও যে ইউ টু থেকে ইউ সরি ইউ টু কম বেগ আর ইউ1 হচ্ছে বেশি বেগ। ঠিক আছে, তাহলে বেশি বেগ হলো কি হবে, এক সময় এসে একে হিট করবে। এটা বেশি জোরে যাচ্ছে, এটা কম জোরে যাচ্ছে, তাহলে কি হবে, একে ওভারটেক করবে বা হিট করবে এক সময় এসে, তাই না? তাহলে এরকম যাচ্ছিল। তাহলে কি বললাম, যে একটা M1 ভরের বস্তু সেটা U1 বেগ নিয়ে, আর একটা M2 ভরের বস্তু যেটা U2 বেগ নিয়ে যাচ্ছিল সামনের দিকে। ওকে, বোঝা গেল? তাহলে কিছুক্ষণ পর কি হলো,
এই m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুটাকে হিট করলো, মানে এদের সংঘর্ষ হলো। এবার সংঘর্ষ হওয়ার পর কি হবে? সংঘর্ষ হওয়ার পর কি হবে? দুজনের বেগ পরিবর্তন হয়ে যাবে। এই m1 ভরের যে বস্তুটা তার বেগ চেঞ্জ হয়ে গেল ধরো v1, আর m2 ভরের যে বস্তুটা সেটার বেগ পরিবর্তন হয়ে গেল কত? v2। কেন? আর একই বেগ থাকবে? আমি যে মার্বেলের এক্সাম্পলটা বললাম, এখানে কি হচ্ছিল যে একটা বেগ নিয়ে একটা মার্বেল এসে আর একটা মার্বেলকে হিট করছিল, দেখা যাচ্ছে এটা এইদিকে চলে গেল, আর যে মার্বেলটা এসে হিট করলো সেটা দেখা যাচ্ছে এইদিকে চলে গেল, তাহলে এদের বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। রিয়েল লাইফে তাই হয়। তাহলে আমরা এটার একটা স্ক্রিনশট নিই, যাতে ওখানে আমি ডাইরেক্ট করাতে পারি। দাঁড়াও এক সেকেন্ড, ওয়েট করো। পুরো গল্পটা বুঝেছো? কি করাচ্ছে একটু পরেই বুঝতে পারবে, ভয় নেই। ওকে, দেখো তাহলে কি করাচ্ছি, এটা পেস্ট করি এখানে। তাহলে আমাদের এরকম একটা তিনটা আমাদের সিচুয়েশন ছিল, যে সংঘর্ষের আগে দুটো বস্তু ছিল, সংঘর্ষের পরে সংঘর্ষের পরে বস্তু দুটোর বেগ আলাদা আলাদা হয়ে গেল। তাহলে আমরা যদি সংঘর্ষের আগে দেখি, তাহলে এই বস্তুটার ভরবেগ কত ছিল? তুমি বলবে স্যার সংঘর্ষের আগে এর ভরবেগ ছিল m1u1, আর সংঘর্ষের আগে এর ভরবেগ কত ছিল? তুমি বলবে স্যার এর ভরবেগ ছিল m2u2। কত ছিল? m2u2। তাহলে সংঘর্ষের আগে এদের সম্মিলিত দুজনের মোট ভরবেগ কত ছিল? তুমি বলবে স্যার m1u1 প্লাস m2u2। এটা নিয়ে কারো আপত্তি নেই? সংঘর্ষের আগে এদের মোট ভরবেগ ছিল এটা। এবার এদের সংঘর্ষ হলো, সংঘর্ষ হয়ে দুজনের মধ্যে আলাদা আলাদা বেগ এলো। এখন সংঘর্ষের পর এই বস্তুটার ভরবেগ কত হলো? তুমি বলবে স্যার m1 v1, আর এর ভরবেগ হলো m2 v2। কারো বুঝতে এতটুকু আপত্তি নেই? আচ্ছা, তারপর তাহলে সংঘর্ষের পর স্যার বস্তু দুটোর সম্মিলিত ভরবেগ কত হলো? তুমি বলবে স্যার m1 v1 প্লাস m2 v2। কারো আপত্তি আছে এতটুকু বুঝতে? এতটুকু বুঝতে কারো সমস্যা আছে বলো একবার? এই যে এতটুকু করলাম, এটা বুঝতে কারো প্রবলেম আছে? আশা করি এতটুকু নিয়ে কারো সমস্যা নেই, তাই না? তাহলে সমস্যা যদি না থাকে, এখন আমাকে বলো, এই যে বস্তুগুলোর ভরবেগ চেঞ্জ হলো, এর ভরবেগ m1u1 থেকে m2v1, m1v1 হলো, এর m2u2 থেকে m2v2 হলো, তাহলে এই ভরবেগ যে চেঞ্জ হলো, তার জন্য এদের উপর আমরা বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করেছি? এমন তো না যে আমরা হাতে ধরে নিয়ে গিয়ে এর উপর বল প্রয়োগ করে ভরবেগটা চেঞ্জ করেছি, এমন কি করেছি? করিনি। আমরা জাস্ট দুটোকে ছেড়ে দিয়েছি, একটা সময় পর এরা একে অপরকে হিট করেছে, নিজে থেকে এদের ভরবেগটা চেঞ্জ হয়েছে। তার মানে বেসিক্যালি কি, যে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স কোনো অ্যাপ্লাই করা হয়নি, কোনো রকম এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি। আমরা আগের ক্লাসে শিখেছি যে যদি কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, দেন ভরবেগ কি থাকে? সংরক্ষিত থাকে। অর্থাৎ সংঘর্ষের আগে যা ভরবেগ ছিল আর সংঘর্ষের পরে যা ভরবেগ হবে, দুটো ইকুয়াল। সংঘর্ষের আগে যা ভরবেগ ছিল আর সংঘর্ষের পরে যা ভরবেগ হবে, দুটো সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। ক্লিয়ার হয়েছে? কারো ডাউট আছে? m1 u1 ইকুয়াল টু m2 u2, সরি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আশা করি কারো সমস্যা থাকার কথা না। কখন এটা? যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তখন দুটো বস্তুর সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। এটাই হচ্ছে আমাদের থিওরি। তাহলে এই যে ফর্মুলাটা পেলে, এটার অনেক কাজ আছে। কিরকম কাজ? তুমি একটা জিনিস এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ছোট করে, দেখো। তাহলে ধরো তোমার কাছে এরকম দুটো বস্তু আছে, ওকে? মন দিয়ে শুনবে। দুটো ধরো বস্তু আছে, একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি। কত? এক সেকেন্ড দেখো। একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, যে কি করছিল? 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছিল, ওকে? আচ্ছা, আর একটা বস্তু আছে যেটার বেগ হচ্ছে ধরো 20 মিটার পার সেকেন্ড, তার ভর ধরে নিলাম আমি 2 কেজি। এবার এদের সংঘর্ষ হওয়ার পর 1 কেজি ভরের যে বস্তুটা, তার বেগ হলো 5 মিটার পার সেকেন্ড।
তাহলে তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করলো যে 2 কেজি ভরের যে বস্তুটা তার বেগ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। বোঝা গেছে? তাহলে তোমাকে সংঘর্ষের আগে দুটো বস্তু, একটার বেগ ছিল 1 কেজি, যেটা 1 কেজি ভর তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, যেটা 2 কেজি তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। তারপর বলেছে যে 1 কেজি ভরের যে বস্তুটা সেটা সংঘর্ষের পর বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, তাহলে 2 কেজি ভরের বস্তুটার বেগ কত হবে? তো আমরা এক্ষুনি পড়লাম যে সংঘর্ষের আগে বস্তুর মোট ভরবেগ সংঘর্ষের পরে বস্তুর মোট ভরবেগের সমান। তাহলে সংঘর্ষের আগে বস্তুগুলোর সম্মিলিত ভর কত ছিল? 10 ইন্টু 1 m1 u1 প্লাস m2 u2 অর্থাৎ 2 ইন্টু 20, সেটা সমান হবে সংঘর্ষের পরে বস্তুর মোট ভরবেগের সমান। তাহলে পরে কত? 5 ইন্টু 1 প্লাস 2 ইন্টু ভি, এই ভি এর মান আমরা জানি না, এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি এতটুকু নিয়ে বুঝতে কারো কোনো প্রবলেম নেই। তাহলে এটা ক্যালকুলেট করলে 20 দুগুণে 40 আর 10 হচ্ছে 50, তাহলে বাম দিকে এলো 50, ডান দিকে এলো 5 প্লাস 2 ভি। আমার দরকার 2 ভির মান, তাহলে এখান থেকে 2 ভি সমান কত হবে? 50 মাইনাস 5 মানে 45, অর্থাৎ ভি হবে 22.5, 45 এর অর্ধেক। 2 ভি মানে যদি 45 হয় তাহলে ভি কত? 45/2 মানে 22.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই বস্তুটার বেগ কমে হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড, আর এর বেগ 20 থেকে হয়ে গেছে 22.5 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের প্রবলেম যদি থাকে পরীক্ষায় পারবে খুব ইজি। সংঘর্ষের আগে বস্তুর মোট ভরবেগ সংঘর্ষের পরে বস্তুর মোট ভরবেগের সাথে সমান হয়। কি বললাম? সংঘর্ষের আগে বস্তুর মোট ভরবেগ সংঘর্ষের পরে বস্তুর মোট ভরবেগের সাথে সমান হয়, সেটারই আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম। ওকে, এখানেও দেখলাম যে হ্যাঁ ভরবেগের সূত্র সংরক্ষিত থাকছে। আচ্ছা, এবার আর একটা আমরা অ্যাপ্লিকেশন দেখবো, এটাই আমাদের লাস্ট থিওরির টপিক। সেটা হচ্ছে কি, যে যখন তোমরা কামান ছোড়া বা গুলি ছোড়া, বন্দুক থেকে যে গুলি ছোড়া এগুলো দেখেছো তো। তো যখন কামান ছোড়ে দেখবে কামানের, এটা যদি একটা কামান হয়, ধরো আমি একটা কামান আঁকার ট্রাই করছি। ধরো এরকম একটা যদি কামান হয়, তো কামানটার নিচে দেখবে দুই দিকে দুটো চাকা লাগানো থাকে এইভাবে, তাই না? এভাবে দুটো চাকা লাগানো থাকে, খেয়াল দেখেছো তোমরা? নিশ্চয়ই কামান দেখেছো, কোথাও না কোথাও তো দেখেছো, তাই না? ছবি ভিডিও কিছুতে না কিছুতে তো দেখেছো। তো এই কামান যে থাকে তার তার সাইডে দেখবে দুটো চাকা লাগানো থাকে। তো কেন এটা চাকা লাগানো থাকে? তার কারণ হচ্ছে যে কোনো বস্তু যখন একটা জিনিস ফায়ার করে, ঠিক আছে, যখন একটা জিনিস ফায়ার করে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলার জন্য কি হয়, বস্তুর পিছনের দিকে একটা বেগ সৃষ্টি হয়। এবার পিছনের দিকে যদি একটা বস্তুর মধ্যে বেগ আসে, তাহলে বস্তুটাকে তো পিছনে আসতে হবে। যদি চাকাগুলো না থাকতো তাহলে বস্তুটা পিছনে আসতো কি করে? আসতে পারতো না। তার জন্য এখানে চাকা লাগানো থাকে। এবার আমরা এটাই বুঝবো যে কেন পিছনের দিকে আসে, কি হয়, সেই জিনিসগুলো আমরা ইন ডিটেলসে দেখবো। দেখো, কারণ খুব ইজি, ঠিক আছে? কেন ইজি দেখো। ধরো যখন কামানটা ফায়ার করলো, ফায়ার করার আগে পুরো কামান আর এর মধ্যে যে গোলাটা আছে, মানে যেটা বেরোবে গোলাটা আছে, সব মিলিয়ে পুরো কামানটার ভরবেগ কত ছিল? জিরো। অবভিয়াসলি জিরো, হ্যাঁ কি না? তুমি আমাকে বলো যে যেহেতু না কামানটা এখন গতিশীল না গোলাটা গতিশীল, তাহলে কামান সহ গোলা, সরি, গোলা সহ পুরো কামানের ভরবেগ কত ছিল? জিরো। এখন যখন ফায়ার করলো, যখন গোলাটা ফায়ার হলো, তো ফায়ার হওয়ার সাথে সাথে গোলাটার মধ্যে কিছু একটা ভরবেগ এলো না? আমি ধরে নিলাম গোলাটার ভর হচ্ছে এম, গোলাটার ভর হচ্ছে এম, আর এর মধ্যে ধরো ভি বেগ ক্রিয়েট হলো, তাহলে এম ইন্টু ভি এই পরিমাণ ভরবেগ তৈরি হলো। তাহলে আমরা জানি বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি ভরবেগ কনস্ট্যান্ট থাকবে। তাহলে আগে ভরবেগ যেহেতু জিরো ছিল, ভরবেগ এখনো জিরোই থাকতে হবে। মন দিয়ে শুনবে, আগে ভরবেগ যেহেতু জিরো ছিল, তো এখনো ভরবেগকে জিরোই থাকতে হবে। তো জিরো কখন থাকবে? যদি এই গোলাটা সামনের দিকে এমভি বেগ নিয়ে যায়, তাহলে উল্টো দিকে যদি কামানের মধ্যে একটা এমভি বেগ উল্টো দিকে ক্রিয়েট হয়, তবেই তো আমরা বলতে পারবো যে এখনো বস্তুর ভরবেগ, অর্থাৎ ফায়ার করার আগে ভরবেগ কত ছিল? জিরো। ফায়ার করার পরে ভরবেগ কত হবে? জিরোই হতে হবে। তাহলে জিরোই যদি হতে হয়, তাহলে গোলাটা যদি এমভি বেগ নিয়ে সামনের দিকে যায়, তাহলে কামানটাকে এমভি বেগ নিয়ে পিছনের দিকে যেতে হবে, তবেই কি হবে? এদিকের মাইনাস এদিকের প্লাস মিলিয়ে এখনো ভরবেগ কত থাকবে? জিরোই থাকবে। বোঝা গেল? মানে এদিকের ভরবেগটা কেমন, এদিকের ভরবেগটা ধরো প্লাস, ভরবেগের তো ডিরেকশন আছে, বেগের যেহেতু ডিরেকশন এদিকে মাইনাস, তাহলে টোটাল ভরবেগ এখনো জিরোই থাকবে। বোঝা গেছে? এই ক্রিয়া প্রতিক্রিয়ার যে কনসেপ্ট বললে সেটা এখান থেকে এসছে।
আসলে ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে, বোঝা গেছে? আর কারো কোনো ডাউট আছে? ওকে, সো আমরা এই যে কামানের এটা বললাম, এটার আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে বন্দুকের প্রক্ষেপ বেগ। কি বললাম? বন্দুকের প্রক্ষেপ বেগ। সেম কথা, প্রক্ষেপ বেগ মানে যখনই আমরা কোনো একটা বুলেট বন্দুককে ফায়ার করি, ফায়ার করার সাথে সাথে দেখবে বন্দুকটা পিছনের দিকে চলে আসে, তাই না? পিছনের দিকে, এভাবে পিছনের দিকে একটা ওর মুভমেন্ট হয়। ওই যে কোন বেগ নিয়ে পিছনের দিকে যাচ্ছে সেটা হচ্ছে বন্দুকের প্রক্ষেপ বেগ। তা আমরা ধরলাম যে একটা আমার কাছে বন্দুক ছিল, যে বন্দুকটার যে বন্দুকটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর এর মধ্যে যে বুলেটটা আছে বা গুলিটা আছে তার ভর ধরে নিলাম স্মল এম। তাহলে বিফোর ফায়ারিং, ফায়ার করার সময় বুলেট সহ বা গুলি সহ বন্দুকের ভরবেগ কত? জিরো। কেন? ফায়ার করনি মানে বেগ নেই, বন্দুকের বেগ আছে না গুলির বেগ আছে? কিছুই নেই। তার মানে পুরো সিস্টেমটার ভরবেগ হবে জিরো। ক্লিয়ার? এবার বন্দুকটা ফায়ার করলে, ফায়ার করার সাথে সাথে কি হলো? ধরে নিলাম যে গুলিটা ছিল সেটা ইউ বেগ নিয়ে সামনের দিকে যেতে শুরু করলো, ইউ বেগ নিয়ে সামনের দিকে যেতে শুরু করলো। এখন এই বুলেটের বন্দুকের ভর কত? স্মল ক্যাপিটাল এম। আমি ধরে নিলাম যে বুলেটটা ভি বেগ নিয়ে পিছনে, ভি বেগ তৈরি হলো। কোন দিকে বেগ আমি সেটা ধরিনি, আমি ধরলাম, আমরা দেখবো যে কোন দিকে বেগটা হচ্ছে। আমরা ধরলাম যে বুলেটের বন্দুকের মধ্যে একটা ভি বেগ তৈরি হবে ভরবেগ কনস্ট্যান্ট রাখার জন্য। তাহলে আফটার ফায়ারিং, ফায়ার করার পর ভরবেগ কত হবে? বুলেটের ভর কত? এম, বেগ কত? ইউ, প্লাস এই যে বন্দুক আছে, বন্দুকের ভর কত? এম, কত বেগ ধরে নিয়েছি? ভি। এই ভি মানে ওর মধ্যে কত বেগ তৈরি হবে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে ভি, তাহলে আফটার ফায়ারিং, ফায়ার করার পর ভরবেগ কত হলো? এম ইউ প্লাস এম ভি। আমরা কি শিখেছি? বাইরে থেকে বল প্রয়োগ না করলে ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ কি, যে বিফোর ফায়ারিং, ফায়ার করার আগে যা ভরবেগ, আফটার ফায়ারিং, ফায়ার করার পরে ভরবেগের সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে ফায়ার করার পরে পুরো সিস্টেমের মোট ভরবেগ অর্থাৎ এম ইউ প্লাস এম ভি ইকুয়াল টু হচ্ছে ফায়ার করার আগে ভরবেগ অর্থাৎ জিরোর সাথে সমান। তার মানে আমরা বলতে পারি যে এম ইন্টু ভি ইকুয়াল টু মাইনাস এম ইন্টু ইউ, অর্থাৎ ভি ইকুয়াল টু মাইনাস এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। এই মাইনাসটার গুরুত্ব কি? তাহলে আমরা দেখো বন্দুক কত বেগ নিয়ে আসছে সেটা পেলাম, বেগের মান কত? মাইনাস, এই সরি, এম বাই এম ইন্টু ইউ। এখানে এম কি সবকিছু বলছি পরে, এই কনসেপ্টটা বোঝো। তাহলে এম বাই এম ইন্টু ইউ, এটা হচ্ছে কি? বন্দুকের বেগ। এখানে একটা মাইনাস এসছে, মাইনাসটা কি বোঝাচ্ছে? দেখো বেগের মান মাইনাস এলো, তুমি এই বেগটাকে প্লাস নিয়েছো, দেখো দেখো এম ইউ প্লাস নিয়েছো, তাহলে বেগের মানটা, এটাকে বুলেটের বেগটাকে প্লাস নিয়েছো, বন্দুকের বেগটা মাইনাস এসেছে। তার মানে কি? তার মানে এটা বোঝাচ্ছে যে বুলেট যে ডিরেকশনে যাবে তার উল্টো ডিরেকশনে বন্দুক আসবে। বোঝা গেল? তাহলে বুলেট যেহেতু এই ডিরেকশনে যাচ্ছে তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে হ্যাঁ অবভিয়াসলি বন্দুক পিছনের দিকে যাবে। আমাদেরকে ম্যাথ বলে দিল যে হ্যাঁ অবভিয়াসলি বন্দুককে পিছনেই যেতে হবে ভরবেগ সংরক্ষণ রাখার জন্য। আর রিয়েলিটি তো আমরা দেখতে পাই যখনই কোনো একটা বন্দুক ফায়ার করে তখনই বন্দুকটা পিছনের দিকে চলে আসে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তার মানে আমরা এখানে, সরি, আমরা এখানে কি পেয়ে গেলাম? আমরা এখানে বুলেটের প্রক্ষেপ বেগের মান পেয়ে গেলাম। বুলেটের এখানে ডিটেলসে করে দেওয়া আছে। এরকম মাইনাসটা বোঝাচ্ছে গুলি ও বন্দুকের অভিমুখ বিপরীত দিকে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মনে রাখবে কি করে? কোনো, খুব ইজি। তাহলে আমরা বন্দুকের প্রক্ষেপ বেগ কিভাবে পাবো? এসব এত কিছু মনে রাখতে হবে না যে অন্তিম ভরবেগ প্রাথমিক ভরবেগের সমান, কারণ পরীক্ষা হলে তোমরা গুলিয়ে ফেলবে। যদি না মনে থাকে জাস্ট ফর্মুলাটা মনে রাখবে যে বন্দুকের প্রক্ষেপ বেগ মানে হচ্ছে, মাইনাসটা না মনে রাখলেও চলবে, মাইনাসটা তো জাস্ট এটা বোঝাচ্ছে যে অপোজিট দিকে যাচ্ছে। মনে কি করে রাখবে? যে এম বাই এম ইন্টু ইউ, যেখানে স্মল এম হচ্ছে কি? স্মল এম হচ্ছে বুলেট বা কি বলে ওটাকে, গুলির ভর, ক্যাপিটাল এম হচ্ছে বন্দুকের ভর, আর স্মল ইউ হচ্ছে কি? গুলির বেগ। মনে থাকবে? তাহলে গুলির ভরকে গুলির ভরকে বন্দুকের ভর দিয়ে ভাগ করে যদি যদি গুলির বেগ দিয়ে গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে কার মান? বন্দুকের প্রক্ষেপ বেগ, অর্থাৎ বন্দুকটা কত বেগ নিয়ে পিছনের দিকে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা মনে রাখা খুব এমন কঠিন না। স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ, স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। এটুকু নিয়ে কারো ডাউট আছে? বুঝেছো সবাই এত দূর? সবার ক্লিয়ার? আশা করি কারো কোনো ডাউট থাকার কথা নয়।
তাড়াতাড়ি একবার জানাও কারো কোনো প্রবলেম, একদম জলের মতো ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে বন্দুকের প্রক্ষেপ বেগ। তো এমনি এমনি বন্দুকটা পিছনের দিকে যায় না, তার কারণ হচ্ছে এটা ভরবেগের সংরক্ষণ সূত্র। ধীর গতি পান্তরে বাঁধ ভেঙে যায়, কোনো তোকে পেতে চাই। ওকে, তাহলে এটা যদি কমপ্লিট হয়ে যায় আমরা এখন কোশ্চেন অ্যান্সারে ঢুকবো। ওকে, কোশ্চেন অ্যান্সার করবো। তো চলো আগে এটা দেখে নাও। আচ্ছা তোমরা বলো, আগে এমসিকিউ করবে না আগে ম্যাথ করবে? আগে এমসিকিউ করবে না আগে ম্যাথ করবে? তোমরা বলো, তোমরা যেটা বলবে সেটা করবো। তোমরা বলো যে আগে এমসিকিউ করিবে না আগে ম্যাথ করিবে? তাহলে আমাদের নিউটনস ল, মোশন সবকিছু কমপ্লিট। আচ্ছা আগে এমসিকিউ, তাই তো? ওকে চলো তাই হোক, তোমরা যা বলবে সেটা আমি মেনে চলবো। ওকে চলো আমরা কিছু আগে এমসিকিউ করি। আগেই বললাম যে আরেকটা কোশ্চেন অ্যান্সারের ক্লাস হবে, সেখানে আমরা ম্যাথ করবো। আজকে হয়তো কয়েকটা করবো, আর সেখানে আমরা কিছু ম্যাথ করবো। ওকে চলো, প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটা বলেছে যে একটি বস্তুর গড়বেগ, মন দিয়ে শুনবে, কোশ্চেনটা পড়ো ভালো করে। কি বলেছে? যে একটি বস্তুর গড়বেগ স্কেলার রাশি, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। সবসময় ধনাত্মক হবে, শূন্য হতে পারে না। কি হবে অ্যান্সার? গড় বেগ বলেছে, তো বেগ মানে তো ঋণাত্মক, স্কেলার হবে না ভেক্টর হবে, তাহলে এটা তো হলো না। তো 2 নম্বর বলেছে ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে, সবসময় ধনাত্মক হবে, বেগ সবসময় ধনাত্মক হবে, তাই বলেছে। বেগ কি সবসময় ধনাত্মক হবে এমন কোনো কথা আছে? আর বলেছে শূন্য হতে পারে না, কখনোই জিরো হতে পারে না, এটা বলেছে। এখন তোমরা বলো কোনটা অ্যান্সার ঠিক হবে তাহলে? আচ্ছা তোমাদেরকে জিজ্ঞেস করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো যে তোমাদের কমেন্ট অনেক লেটে আসে, সো আমি করাচ্ছি। ওকে চলো দেখো, তো প্রথম আমরা এখান থেকে এমসিকিউ শুরু করছি। Wait. নিউটনস ল, আচ্ছা এটা তো শুধু নিউটন ল না, মোশন নিউটনস ল দুটোরই কোশ্চেন। এনডব্লিউ লিখে দিচ্ছি, ঠিক আছে? লজ কিউ এন এ, এটা কত নম্বর? 1 নম্বর কিউ এন এ, ঠিক আছে? এরপর আরেকটা ক্লাস হবে কিউ এন এর। ওকে চলো হয়েছে। তাহলে মোশন এন্ড নিউটনস লর কিউ এন এ অন। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, তো এর জন্য আমাদেরকে কিছু আগে জিনিস শিখতে হবে। সেটা কি? দেখো, বেগ হচ্ছে বেগ, বেগ হচ্ছে একটা রিলেটিভ জিনিস। কি বললাম? রিলেটিভ। তুমি বলবে স্যার রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে অন্য কিছুর সাথে সম্পর্কিত বা যুক্ত, ঠিক আছে? কিরকম স্যার? বেগ কেন রিলেটিভ? দেখো, তুমি একটা বস্তুর বেগ বললে যে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তুমি একটা বস্তুর বেগ বললে 10 মিটার পার সেকেন্ড। ওই ট্রেনে যে, ধরো একটা ট্রেন যাচ্ছে তোমার সামনে দিয়ে, স্টেশনে দাঁড়িয়ে আছো তুমি। আচ্ছা ভালো করে বলছি, ঠিক আছে? এইভাবে না বলে একদম প্রপার ভাবে বলি যে রিলেটিভ মানেটা কি। ওকে দেখো, মন দিয়ে শুনবে। ধরো তুমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, ওকে? একটা স্টেশনে দাঁড়িয়ে আছো, এটা ধরো তুমি দাঁড়িয়ে আছো। আচ্ছা তোমার সামনে দুটো প্ল্যাটফর্ম, দুটো ধরো আছে, রেল লাইন আছে। সেই দুটো রেল লাইন দিয়ে দুটো ট্রেন যাচ্ছে। একটা ট্রেনের নাম হচ্ছে এ ট্রেন, এ ট্রেন যেটা সামনের দিকে এই দিকে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবে, এই জায়গাটা ভালো করে বুঝবে, ঠিক আছে? কত? 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা ট্রেন আছে যার নাম হচ্ছে বি ট্রেন, সেটা এই ডিরেকশনে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। একই ডিরেকশনে যাচ্ছে, দুটো আলাদা আলাদা ট্রেন, ঠিক আছে? এই বেগ নিয়ে যাচ্ছে। তুমি কে দেখলো এটা? তুমি দেখলে, তুমি দেখলে যে এ ট্রেনটা 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ডান দিকে যাচ্ছে, আর বি ট্রেনটা 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ডান দিকে যাচ্ছে।
তাহলে তুমি বললে যে আচ্ছা তার মানে এই ট্রেনের বেগের মান হচ্ছে 20 মিটার/সেকেন্ড, বি ট্রেনের বেগের মান হচ্ছে 30 মিটার/সেকেন্ড। বাট এটা কি চিরন্তন সত্য? তুমি এবার আমি যদি এই ট্রেনের বেগটাই জিজ্ঞেস করি, কাকে? ধরো ট্রেনের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, ট্রেনের মধ্যে একজন ব্যক্তি বসে আছে, যে ট্রেনের মধ্যে আছে তার কি মনে হবে? তার মনে হবে যে ট্রেনটা কোনো বেগ নেই। কেন? কারণ ট্রেনের যা বেগ ওরও তাই বেগ, দুজন সমবেগে চলছে। তখন ওর মনে হবে যে ট্রেনের কোনো বেগ নেই। তাহলে এই ট্রেনের সাপেক্ষে বা এই ব্যক্তির সাপেক্ষে ট্রেনের বেগ কত? 0। এর রেসপেক্টে যদি দেখো ট্রেনের বেগ কত? 0। কিন্তু তোমার রেসপেক্টে এ ট্রেনের বেগ হচ্ছে 20, বি ট্রেনের বেগ হচ্ছে 30। তাহলে বেগ হচ্ছে একটা রিলেটিভ জিনিস, যেটা ডিপেন্ড করছে তুমি কার সাপেক্ষে দেখছো। তুমি কার সাপেক্ষে দেখছো? তোমার সাপেক্ষে দেখলে এ ট্রেনের বেগ 20 মিটার/সেকেন্ড, তোমার সাপেক্ষে দেখলে বি ট্রেনের বেগ 30 মিটার/সেকেন্ড, কিন্তু এই ব্যক্তিটার সাপেক্ষে এ ট্রেনের বেগ 20 মিটার/সেকেন্ড, এর সাপেক্ষে বি ট্রেনের বেগ 30 মিটার/সেকেন্ড। তাহলে এইরকম রাশি যেটা কোথায় থেকে দেখা হচ্ছে, কে দেখছে তার উপর নির্ভর করে, সেই রাশিগুলোকে আমরা বলি রিলেটিভ রাশি বা আপেক্ষিক। মানে এটা চিরন্তন সত্য না যে তুমি বললে 20 মিটার/সেকেন্ড, এটার বেগ যে 20 মিটার/সেকেন্ড সেটা সত্য না। এই তুমি যে একটু আগে বললে 20 মিটার/সেকেন্ড, স্টেশনে ধরো 5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে দৌড়তে শুরু করলে, এখন তোমার কাছে মনে হবে যে এ ট্রেনের বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড, বি ট্রেনের বেগ হচ্ছে 25 মিটার/সেকেন্ড। তাহলে বুঝতে পারছো যে কে দেখছে তার উপর বেগের মান নির্ভর করছে। তো যে কোনো রাশি যেগুলো এইরকম কে দেখছে বা কে গণনা করছে তার উপর নির্ভর করে, সেই রাশিগুলোকে আমরা কি বলি? রিলেটিভ। তাহলে এখান থেকে দেখলে একরকম হয়ে গেল, এখান থেকে দেখলে আর একরকম হয়ে গেল। এবার এবার আমি যদি বলি এবার আমি যদি বলি তুমি দেখবে যে স্টেশনে তোমরা খেয়াল করেছো যে দুটো ট্রেন যখন মনে একদম স্টেশন থেকে ছাড়লো, দুজনই সমান বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে। তো একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের দিকে তাকালে কি মনে হয়? যে এই ট্রেনটা সে থেমে আছে। এই ট্রেনের লোকগুলো মনে হয় এই ট্রেনটা থেমে আছে। খেয়াল করেছো এগুলো কোনোদিন? মনে হয় না? ট্রেন কিন্তু চলছে, তাও তোমার ট্রেনের দিকে তাকিয়ে কি মনে হয় যে আচ্ছা ট্রেন দুটো যেন থেমে আছে। এবার আমি যদি ধরো এই ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে তার রেসপেক্টে তাকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বাবু বলো তো যে বি ট্রেনটা কত বেগ নিয়ে যাচ্ছে? কি বললাম? আমি জানতে চাইছি যে এ ট্রেনের সাপেক্ষে, মানে এই ট্রেনে যে ব্যক্তিটা আছে তার সাপেক্ষে সাপেক্ষে বি ট্রেনের বেগ কত, তাই জানতে চাইছি। বি ট্রেনের বেগ কত এটা জানতে চাইছি। কত হবে? এ ট্রেনের সাপেক্ষে বি ট্রেনের, মানে এ ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে সে বি ট্রেনকে কত বেগে যেতে দেখবে। তো আমি কি শিখিয়েছিলাম? কারো সাপেক্ষে মানে তার বেগ মাইনাস হয়। তাহলে কার দেখতে চাইছো? বি ট্রেনের বেগ। তো বি ট্রেনের এমনি নর্মাল বেগ কত? 30। মানে যে স্থির আছে তার রেসপেক্টে বেগ কত? 30। আচ্ছা, সেখান থেকে যার সাপেক্ষে দেখছো, কার সাপেক্ষে? এ ট্রেনের। তো এই ট্রেনের বেগ কত? 20। তাহলে 30 - 20 মানে অর্থাৎ 10 মিটার/সেকেন্ড। অর্থাৎ এ ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে সে বি ট্রেনের ট্রেনটাকে দেখবে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তুমি যেটাকে দেখছো 30 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এই ব্যক্তিটা যেটাকে দেখছে 0 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। এই এ ট্রেনে বসে থাকা ব্যক্তিটা দেখবে বি ট্রেনকে কত বেগে যাচ্ছে? 10 মিটার/সেকেন্ড বেগে। এবার যদি আমি জিজ্ঞেস করি যে বি ট্রেনের সাপেক্ষে এ ট্রেনের বেগ কত? কি? বি এর সাপেক্ষে এ ট্রেনের বেগ। খুব ইন্টারেস্টিং, দেখো সাপেক্ষে এ এর বেগ এটা চাইছো। তার মানে বি ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে সে যদি এ ট্রেনটাকে দেখে তাহলে কত বেগে যেতে দেখবে, এটা একটু ভালো করে বুঝবে। ঠিক আছে? বললাম বি ট্রেনের সাপেক্ষে এই ট্রেনটা বা বি ট্রেনে যে ব্যক্তিটা বসে আছে সে এই ট্রেনকে কত বেগে যেতে দেখবে। আমি আগেই বলেছি কার বেগ বের করছো? এ ট্রেনের, তো কত সেটা 20। কার সাপেক্ষে? বি ট্রেনের সাপেক্ষে, মানে -30। তাহলে 20 - 30 মানে -10 মিটার/সেকেন্ড। মানে বি ট্রেন থেকে যখন ব্যক্তিটা এ ট্রেনকে দেখবে ওর মনে হবে যে এ ট্রেনটা প্রতি সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড করে পিছনের দিকে যেন যাচ্ছে। ফিল করেছো? যখন তুমি একটা ট্রেনে বসে আছো, যারা ট্রেনে চেপেছো রেগুলার তারা ভালো বুঝতে পারবে, বা বাসে চেপেছো, তো যখন তোমার বাসটা সামনের দিকে জোরে চলে যায় তখন মনে হয় না যে তোমার বাস, যে পিছনের বাসটা যেটা স্লো আসছিল সেটা যেন পিছন দিকে চলে যাচ্ছে, আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, এরকম টাইপ ফিল হয় না? তার কারণ এটাই, কারণ তোমার ট্রেনের বেগ যেহেতু বেশি, তাই তোমার ট্রেন থেকে মনে হবে যাচ্ছে এই ট্রেনটা যেন পিছনের দিকে 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। পিছনে কেন? মাইনাস এসছে, কারণ এই বেগটাকে আমরা প্লাস নিয়েছি। তাহলে বুঝতে পারছো? তাহলে বেগ তুমি কার উপর দেখছো
এই এ ট্রেনটাকে তুমি কি দেখবে 20 মিটার/সেকেন্ড বেগ নিয়ে সামনে যাচ্ছে। এই ব্যক্তিটা কি দেখবে, এর মনে হবে ট্রেনের কোনো বেগ নেই। আর এই ব্যক্তিটা কি দেখবে, এর মনে হবে যাচ্ছে এই ট্রেনটা পিছনের দিকে যেন -10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বা পিছনের দিকে 10 মিটার/সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে। এই সেম কারণের জন্যই যখন দুটো ট্রেন সমবেগে সামনের দিকে একই ডিরেকশনে যায়, যখন দুটো ট্রেন, ধরো এই ট্রেনটাও ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, আবার তার পাশে আর একটা ট্রেন বা আর একটা বাস সেটাও ভি বেগ নিয়ে সামনের দিকে যাচ্ছে, তাহলে দুটোই যদি সমান বেগে যায়, তাহলে এই ট্রেন থেকে যদি দেখে তো মনে হবে যে না এই ট্রেন থেমে আছে, এই ট্রেন থেকে কেউ যদি দেখে মনে হবে এই ট্রেন থেমে আছে। কেন? আমি সাপোজ ধরো এই ট্রেনটার বেগ বের করতে চাইছি, তাহলে নিজস্ব বেগ কত ভি, মাইনাস কার সাপেক্ষে, এই ট্রেনের সাপেক্ষে, তাহলে এই ট্রেনের বেগটা বাদ দাও, ওরও বেগ ভি, তাহলে সমবেগে গেলে কি হয়ে যাবে, মনে হবে যেন দুটোর কোনো বেগ নেই, একটা অপরটা থেকে মনে হবে যে বেগহীন। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না জানি। এবার যদি দুটো ট্রেন আলাদা আলাদা ডিরেকশনে যায়, এবার ধরো দুটো ট্রেন আলাদা আলাদা ডিরেকশনে যাচ্ছে, তখন কি হবে? সাপোজ ধরো এই ট্রেনটা, এই ট্রেনে, এই ট্রেনের যেটা সেটা 20 মিটার/সেকেন্ড বেগ নিয়ে এই ডিরেকশনে যাচ্ছে, আর বি ট্রেন যেটা সেটা ধরো 30 মিটার/সেকেন্ড দিয়ে এই ডিরেকশনে যাচ্ছে। কত? 30 মিটার/সেকেন্ড উল্টো ডিরেকশনে, তাহলে এটা বি ট্রেন। এবার যদি ভালো করে তাকাও, দেখো এই বেগটাকে যদি আমরা প্লাস নিই, এই বেগটাকে যদি আমরা প্লাস নিই, তাহলে অবভিয়াসলি বি ট্রেনের বেগটাকে আমাকে মাইনাস নিতে হবে। কেন? বেগের ডিরেকশন আছে, একদিক প্লাস হলে উল্টো দিক মাইনাস। তাহলে এবার যদি আমি বি এর সাপেক্ষে, মানে বি ট্রেনে ধরো যে ব্যক্তিটা বসে আছে তার সাপেক্ষে এই ট্রেনের বেগ দেখতে চাইছি, কি হবে দেখো, বি এর সাপেক্ষে এ এর বেগ, ভি এর সাপেক্ষে এর বেগ কত হবে আমরা কি জানি, কার বের করতে চাইছি, এ, তাহলে ভি এ মানে এ ট্রেনের বেগ মাইনাস ভি বি। তো ভি এর মান কত, ভি এ ট্রেনের বেগ 20, ওটা প্লাস, মাইনাস ভি বি, বি এর বেগ কত, -30, তাহলে -30। এ মাইনাসটা কি, এ মাইনাসটা হচ্ছে, এ মাইনাসটা হচ্ছে ফর্মুলা, আর এই মাইনাসটা মান, ঠিক আছে? বেগের মান যেহেতু মাইনাস, তাহলে কত হলো, তাহলে বেগ হয়ে গেল 20, মাইনাসে মাইনাসে প্লাস 30, তার মানে টোটাল 50 মিটার/সেকেন্ড। তাহলে বি ট্রেন থেকে যখন ব্যক্তিটা এ ট্রেনকে দেখবে, তখন মনে হবে এই ট্রেনটা যেন ওর সামনে 50 মিটার/সেকেন্ড বেগ নিয়ে বেরিয়ে গেল সামনের দিকে। বোঝা গেছে? কারণ খুব ইজি, কারণ এ নিজেই 30 মিটার/সেকেন্ডের দিকে যাচ্ছে আর এই 20 মিটার/সেকেন্ডের দিকে যাচ্ছে। তাহলে সিম্পল ভাবে যদি উল্টো ডিরেকশনে যায়, উল্টো ডিরেকশনে যায়, তাহলে বেগগুলো যোগ করলেই তুমি একটা থেকে আরেকটা ট্রেনের বেগ পেয়ে যাবে। আর যদি সেম ডিরেকশনে যায় তাহলে বেগগুলো বিয়োগ করতে হবে। তাহলে এ ট্রেন থেকে বি ট্রেন যদি দেখো, তাহলে বুঝলাম, এখানে দেখলাম মাইনাস হলো আর এখানে কি হয়ে গেল, প্লাস হলো। তাহলে উল্টো ডিরেকশনে গেলে আপেক্ষিক বেগ বের করার জন্য প্লাস করতে হয়, আর সেম ডিরেকশনে গেলে মাইনাস করতে হয়, একটা বেগ থেকে আরেকটা বেগ। কারো এতটুকু নিয়ে প্রবলেম আছে? তাহলে বেগ যে রিলেটিভ রাশি, বুঝতে পারলে যে কোথায় থেকে দেখছো, কে দেখছে, তার উপর নির্ভর করে একটা বস্তুর বেগ আলাদা আলাদা হয়ে যাবে। কোথায় থেকে দেখছো, কে দেখছে, তার উপর নির্ভর করে একটা বস্তুর বেগ আলাদা আলাদা হয়ে যাবে। এটা নিয়ে কারো কোনো বুঝতে সমস্যা আছে? একদম জলের মতো বোঝা গেছে। তাহলে সেম ডিরেকশনে যাক, স্থির থাক, আলাদা ডিরেকশনে যাক, কোন ক্ষেত্রে যে কোনো একটা রেসপেক্ট আর একটার বেগ বের করা আমরা খুব ইজিলি শিখে নিলাম। ওকে, চলো এটা বুঝলে। এবার যে কোশ্চেনটা আমাদের ছিল, কোশ্চেনটা কি বলেছিল? কোশ্চেনটা বলেছিল যে একটা বস্তু, সে যদি, কোথায় কোশ্চেন, হ্যাঁ, একটা বস্তুর গড় বেগ, তো স্কেলার রাশি, এটা তো হবেই না। আচ্ছা, ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে, এটা অবভিয়াসলি হবে স্যার। কেন? কারণ একটা বস্তুর বেগ যদি এই দিকে যায় সেটাকে আমরা প্লাস বলি, তাহলে উল্টো দিকের বেগ, বস্তুটা যখন উল্টো দিকে আসবে তার বেগটা মাইনাস হবে, তার মানে ধনাত্মক ঋণাত্মক হতে পারে। আবার স্যার যদি একটা বস্তুর সরণ জিরো হয় তাহলে গড় বেগ তো জিরো হয়, তার মানে স্যার ধনাত্মক ঋণাত্মক তিনটেই হতে পারে, জিরো তিনটেই হতে পারে। সবসময় ধনাত্মক হবে না স্যার এমন কোনো কথা নেই, ঋণাত্মকও হতে পারে। আচ্ছা, তারপর বলেছে শূন্য হতে পারে না, অবভিয়াসলি পারে স্যার। যদি বস্তুর সরণ জিরো হয় তাহলে বস্তুর বেগও শূন্য হতে পারে, তার মানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কারো বুঝতে কোনো রকম সমস্যা আছে? অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কারো বুঝতে কোনো রকম সমস্যা আছে? তাড়াতাড়ি বলো। কারো বুঝতে প্রবলেম আছে না? সবাই বুঝেছো? সহজ লাগছে? আচ্ছা, দুই। চলো তাহলে 1 নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি গাড়ি
কলকাতা থেকে সোজা দক্ষিণ দিকে 50 কিমি গেল, তাহলে কলকাতায় ছিল সেখান থেকে 50 কিমি দক্ষিণে গেল এবং সাথে সাথে কলকাতায় ঘুরে এলো। সম্পূর্ণ ভ্রমণের জন্য গাড়িটি সর্বমোট 2 ঘন্টা সময় নিল, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত? বলো এটা কি হবে? তাহলে একটা ট্রেন, একটা গাড়ি ধরো কলকাতা থেকে কি হলো, দক্ষিণ দিকে 50 কিলোমিটার গেল এবং সাথে সাথে এখান থেকে ঘুরে 2 ঘন্টা সময় নিয়ে আবার কোথায় ফিরে এলো, যেখান কলকাতা থেকে আবার ফিরে এলো কলকাতাতে। তাহলে বলেছে গাড়িটির গড় গতিবেগ কত হবে বা গড় বেগ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা বোঝা গেছে? তোমরা বলছো কোনোটি নয়, অপশন ডি রাইট অ্যান্সার হবে, তাই বলছো কেন? কারণ আমরা জানি যে স্যার একটা বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছিল আবার যদি সেখানে ফিরে আসে তাহলে বস্তুর সরণ জিরো হয়, আর সরণ জিরো হলে স্যার গড়বেগ জিরো হয়, কিন্তু এখানে জিরো অপশনই নেই, তার মানে কোনোটি নয় হবে অ্যান্সার, তাই তো? এটাই তো লজিক, অন্য কোনো কারণে বলছো? এটাই তো লজিক, তাই না? ক্লিয়ার হয়েছে? দীর্ঘতে প্রান্তরে ওকে, 3 নম্বর কোশ্চেনটা বলো। গাড়ির স্পিডোমিটার কোনটি দেখায় না? 3 নম্বর কোশ্চেন কি বলেছে? গাড়ির স্পিডোমিটার, স্পিডোমিটার জানো তো কি? ওই যে গাড়ি, গাড়ি যারা বাইক চালিয়েছো বা বাসে বা সব কিছুতে দেখবে কোনো কারে কি থাকে, একটা এরকম মিটার থাকে না, একটা একটা মিটার থাকে, যে একটা কাঁটা থাকে, যে কাঁটাটা এইভাবে নড়ে নড়ে কত বস্তুর বেগ কত সবকিছু দেখায়, ওটাকে বলছে স্পিডোমিটার। তো বলেছে যে গাড়ির ওই স্পিডোমিটার নিচের এই 4টি রাশির মধ্যে কোনটিকে দেখায় না, এটা হচ্ছে কোশ্চেন। দেখো, প্রথম কথা, স্পিডোমিটারের কাজ কি? কি পরিমাপ করা? স্পিডোমিটারের কাজ হচ্ছে স্পিডকে পরিমাপ করে। স্পিড মানে কি? দ্রুতি। স্পিডোমিটারের কাজ কি? স্পিড পরিমাপ করা, তাই না? স্পিড পরিমাপ করা। এখন বলেছে কোনটিকে দেখায় না? তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, গড় বেগ আর এওসি উভয়। প্রথম কথা হচ্ছে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা কি? দ্রুতি বেগ তো বোঝোই। তাৎক্ষণিক মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে খুব অল্প সময়ে, ধরো প্রতি 1 সেকেন্ডে বস্তুর বেগ কত সেটা যদি দেখো তাহলে সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। খুব অল্প অল্প সময়ে কোনো বস্তুর বেগ বা খুব অল্প সময়ে বস্তুর কতটা দ্রুতি হচ্ছে সেটা হচ্ছে কি? তাৎক্ষণিক। আর যদি একটা বেশি সময় ধরে ধরি তাহলে সেটা নর্মাল বেগ বলি। তাহলে তাৎক্ষণিক তার ইংলিশ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, মানে ওই মোমেন্টে তুমি ধরো বাইক চালাচ্ছ, মন দিয়ে বোঝো, বাইক চালাচ্ছ, একটা বেগ নিয়ে যাচ্ছ, পিক আপটা বাড়ালে সাথে সাথে স্পিডোমিটারের দিকে তাকালে ওই সময় যে বেগটা, ওটা কি? ওটা হচ্ছে তাৎক্ষণিক বেগ, বোঝা গেল? বা তাৎক্ষণিক দ্রুতি। তো স্পিডোমিটারের কাজ হচ্ছে স্পিড পরিমাপ করা। তো দেখো আমরা যখন বাইক চালাই এমন তো না যে একটা পার্টিকুলার রাস্তা ধরেই কন্টিনিউ যাত্রা করি, এমন কি হয়? আমরা একটা পার্টিকুলার রাস্তা ধরেই কন্টিনিউ যাত্রা করি, এমন কি হয়? তুমি বলবে না স্যার এমন না, আমাদের বারবার ডিরেকশন চেঞ্জ করতে হয়, বারবারই করতে হয়। তাহলে ওই স্পিডোমিটারের সাহায্যে বস্তুর বেগ দেখানো সম্ভব। বেগ মানে কি? একটা নির্দিষ্ট ডিরেকশনে বস্তু যদি যায় তাহলে বেগ দেখানো সম্ভব না, মানে তাৎক্ষণিক বেগ দেখানো সম্ভব না। আচ্ছা, এবার গড় বেগ তো সম্ভবই না। কেন স্যার? স্পিডোমিটার গড় বেগ দেখায় না। স্পিডোমিটারের কাজ হচ্ছে সবসময় কি দেখানো? তাৎক্ষণিক দ্রুতি। মানে যে মোমেন্টে তুমি পিক আপটা বাড়ালে ওই মোমেন্টে বস্তুর বেগটা বা দ্রুতিটা কত। বেগ তো বলতে পারি না, কেন? ডিরেকশন বারবার চেঞ্জ হচ্ছে, তাই আমরা ওটাকে বেগ বলতে পারি না। ক্লিয়ার হয়েছে? তার মানে তাৎক্ষণিক দ্রুতি দেখায়, কিন্তু বলেছে কি? দেখায় না। তাহলে অপশন আমরা দেখলাম যে স্যার এও দেখায় না, সিও দেখায় না। তো অপশন ডি হবে রাইট অ্যান্সার, যে এ সি উভয়ে এই দুটোকে শো করে না। তার মানে স্পিডোমিটার না বস্তুর বেগ, তাৎক্ষণিক বেগকে শো করে, না গড় বেগকে শো করে। ঠিক আছে, তাহলে কাকে শো করে? তাৎক্ষণিক দ্রুতিকে শো করে। বোঝা গেছে? তাৎক্ষণিক দ্রুতি। চলো 4 নম্বর কোশ্চেনটা দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে এক ব্যক্তি এক ব্যক্তি একটি 60 কিমি/আওয়ার বেগে গতিশীল ট্রেনে বসে আছে। ট্রেনের সাপেক্ষে ব্যক্তিটির গতিবেগ কত? এক্ষুনি করালাম। তাহলে একটা ব্যক্তি ট্রেনের মধ্যে বসে আছে, ধরো এরকম ভাবে ট্রেনে বসে আছে। তাহলে ট্রেনটা কত বেগ নিয়ে যাচ্ছে? 60 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে।
তাই যদি এর বেগ হয় তাহলে ট্রেনের সাপেক্ষে ব্যক্তির বেগ কত বলো? ট্রেনের সাপেক্ষে ব্যক্তিটার বেগ কত হবে সেটা বলো। আচ্ছা, কোন কোশ্চেনের অ্যান্সার লিখছো সেটা একটু পাশে মার্ক করে দেবে, 4 5 এইভাবে, ঠিক আছে? 4 এর বি এইভাবে অ্যান্সার লিখবে। আসলে তোমাদের কমেন্ট লেটে আছে তো আমি বুঝতে পারছি না যে তোমরা এখন কোন অ্যান্সারটা দিচ্ছ। আমি জিজ্ঞেস করেছি এক ব্যক্তি 60 কিমি/আওয়ার বেগে গতিশীল ট্রেনের মধ্যে বসে আছে, ট্রেনের সাপেক্ষে ব্যক্তির বেগ কত? গুড ফিরোজা। কত হবে? জিরো। জিরো মানে অপশন সি হবে রাইট অ্যান্সার। কেন? কারণ আমরা এক্ষুনি শিখলাম যে বেগ হচ্ছে একটা আপেক্ষিক রাশি, মানে কার সাপেক্ষে দেখছি সেটা ডিপেন্ড করছে। তো ট্রেনের মধ্যে যে ব্যক্তিটা বসে আছে, ট্রেন যদি 60 কিলোমিটার/আওয়ার বেগে যায়, তো ব্যক্তিরও বেগ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। ট্রেনের মধ্যে যে আছে তারও বেগ তো 60 কিমি/আওয়ারই হবে, তাই না? 60 কিমি/আওয়ার। তাহলে এর সাপেক্ষে এর বেগ অর্থাৎ 60 - 60, ব্যক্তির বেগ বের করতে চাইছো 60 মাইনাস কার সাপেক্ষে? ট্রেনের সাপেক্ষে। তাহলে 60 - 60 মানে 0। তার মানে ওর কোনো বেগ মনে হবে যে ট্রেনের সাপেক্ষে ব্যক্তিটা শূন্য বেগ নিয়ে বসে আছে, তাই না? বোঝা গেল? চলো 5 নম্বর কোশ্চেনে দেখো, খুব সুন্দর কোশ্চেন। বলেছে একটি বস্তু সমত্বরণে চললে তার অন্তিম বেগ হবে। অন্তিম বেগ, একটা বস্তু যদি সমত্বরণে চলে তাহলে এর নিচের 4টি রাশির মধ্যে কোনটি বস্তুর অন্তিম বেগকে বোঝাবে? প্রথম অপশন বলেছে গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ, 2 নম্বর বলেছে 2 ইন্টু গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ, 3 নম্বর বলেছে 2 ইন্টু গড়বেগ প্লাস প্রাথমিক বেগ, আর 4 নম্বর হচ্ছে গড়বেগ প্লাস প্রাথমিক বেগ। 4টে অপশন আছে, এই 4টের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে এটা জিজ্ঞেস করেছে। কার জন্য? যে একটি বস্তু যদি সমত্বরণে চলে। আচ্ছা, ধরো একটা বস্তু ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, এখন বেগ ভি, তাহলে বস্তুর গড়বেগ কত? গড়বেগ কত? ইউ প্লাস ভি বাই টু। তাহলে যে কোনো অবস্থায় বস্তুর গড়বেগকে বোঝাতে পারো কিভাবে? প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই টু, হাফ। প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই হাফ। কেন? দুটো দুটো অবস্থানের বেগ আমরা নিচ্ছি, তাই 2 দিয়ে ভাগ। যদি 3টে নিতাম 3 দিয়ে হতো। তাহলে আমরা জাস্ট প্রাথমিক আর অন্তিম বেগকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে বস্তুর গড়বেগ পাবো। তাহলে এই 4টে রাশিতে ভ্যালুগুলো পুট করে করে দেখো যে কোনটা অন্তিম বেগকে বোঝাচ্ছে। তাহলে প্রথম যে অপশনটা আছে বলেছে গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ। কি বলেছে? গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ। তো এটা দেখি এটা বোঝাচ্ছে কিনা। কত নম্বর এটা? 5 না? 5 নম্বর। তো প্রাথমিক বেগ কত? ইউ, অন্তিম বেগ ভি যদি হয় তাহলে কোনো বস্তুর গড়বেগ কত হবে পুরো যাত্রাপথের জন্য? গড়বেগ হবে স্যার ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, এটা হলো গড়বেগ। আচ্ছা, তাহলে ফার্স্ট অপশন যেটা বলেছে, অপশন এ, বলেছে গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ। তো গড়বেগের মান কত পেলাম? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, মাইনাস প্রাথমিক বেগকে কি দিয়ে বোঝায়? ইউ দিয়ে। এটা ক্যালকুলেট করে দেখো কি আসছে। তাহলে ভালো করে তাকালেই দেখতে পাবে আসছে স্যার ইউ বাই টু প্লাস ভি বাই টু মাইনাস ইউ। বুঝতে পারলে? দেখো ভাঙলাম আমরা জাস্ট এটাকে। তাহলে ইউ বাই টু প্লাস ভি বাই টু মাইনাস ইউ। তাহলে ক্যালকুলেট করলে দেখো ইউ বাই টু থেকে ইউ বাদ চলে যাচ্ছে, তাহলে মাইনাস ইউ বাই টু পড়ে থাকবে। তাহলে ভি বাই টু মাইনাস ইউ বাই টু, এটাকে অন্তিম বেগ। এটা মানে কি? এটা মানে হচ্ছে অন্তিম বেগের হাফ মাইনাস প্রাথমিক বেগের হাফ। তার মানে এই পুরোটা অন্তিম বেগকে তো বোঝাচ্ছে না। তাহলে অপশন এ রাইট হতে পারে না। বলেছে নিচের কোন রাশিটা অন্তিম বেগকে বোঝাবে। আচ্ছা, কোন অপশনটা? তাহলে অপশন বি কি বলেছে? অপশন বি বলেছে টু ইন্টু গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ। অপশন বি বলেছে 2 ইন্টু গড়বেগ মাইনাস প্রাথমিক বেগ। এটা ক্যালকুলেট করে দেখি। 2 ইন্টু গড়বেগ, গড়বেগ কত? ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ ইউ। তাহলে এই টু কেটে গেল, তাহলে পড়ে থাকলো ভি প্লাস ইউ মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেল, তাহলে পড়ে থাকলো ভি। দেখো এই রাশিটা অন্তিম বেগকে বোঝাচ্ছে। কার সমান এলো? অন্তিম বেগের সমান এলো। তাহলে আমি যে অপশন বি নিয়েছিলাম, ভালো করে দেখো, অপশন বি যেটা ছিল সেটা আমরা দেখলাম হ্যাঁ স্যার এটা অন্তিম বেগের সমান হচ্ছে। কার আপত্তি আছে? অপশন বি অন্তিম বেগের সমান হচ্ছে। কিভাবে? খুব ইজি। দেখো অপশন বি যদি ভালো করে তাকাও তাহলে কি আসছে? 2 ইন্টু গড় বেগ অর্থাৎ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু মাইনাস প্রাথমিক বেগ অর্থাৎ ইউ। তাহলে টু টু বাদ চলে গেল, তাহলে ইউ প্লাস ভি মাইনাস ইউ অর্থাৎ কত? ভি। তাহলে এই রাশিটাকে যদি ক্যালকুলেট করো আলটিমেট কি পড়ে থাকছে? অন্তিম বেগ। আচ্ছা, এটা করে দেখবে এটা অন্তিম বেগ হবে না। আবার গড় বেগ প্লাস প্রাথমিক বেগ এগুলো ভ্যালু বসিয়ে দেখবে এটা অন্তিম বেগ হবে না। বোঝা গেল? তার মানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কারো প্রবলেম আছে বুঝতে? অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার 5-এর। আচ্ছা, 6 বলেছে একটি বস্তু 4 সেকেন্ডে 10 মিটার/সেকেন্ড থেকে 20 মিটার/সেকেন্ডে ত্বরান্বিত হলো, তাহলে বস্তুর ত্বরণ কত?
তাহলে একটা বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড ছিল, সেখান থেকে কত হলো 20 মিটার/সেকেন্ড, কত সময়ে 4 সেকেন্ডে। তাহলে বলেছে বস্তুর ত্বরণ কত। এর থেকে সহজ কোশ্চেন কিছু আছে? তাহলে বস্তুর প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 10 মিটার/সেকেন্ড, 4 সেকেন্ড পর ওর অন্তিম বেগ হলো 20 মিটার/সেকেন্ড। তাহলে বলেছে ত্বরণ বের করতে। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু আমরা কি জানি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, তার মানে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই টাইম, কত সেকেন্ডে বলেছে? 4 সেকেন্ডে। তাহলে 20/10 মানে 10 ডিভাইডেড বাই 4 মানে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হলো বস্তুর ত্বরণ কত? 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কারো কনফিউশন আছে? খুব ইজি, এটা তো কিছুই নেই, বাচ্চাদের কোশ্চেন। চলো 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর বলেছে একটি বস্তু যদি সমবেগে চলতে থাকে তবে নিচের কোনটি ঠিক নয়? বলো। ঠিক নয়, কিন্তু কোনটা ঠিক সেটা বলছি না, বলেছে একটা বস্তু যদি সমবেগে চলতে থাকে তাহলে নিচের কোনটি ঠিক নয়। সাতেরটা বলো। তোমরা বলছো সাতেরটা ঠিক নয়, সি যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে সরলরৈখিকভাবে বাড়তে থাকবে, এটা ঠিক নয় তাই বলছো। আচ্ছা, জেনে বুঝে বলছো কি না জানি না আমি, তবে যদি এটা ঠিক বলো তাহলে ভেরি গুড, যদি বুঝে বলো, আর যদি না বুঝে বলো তাও ভেরি গুড, অ্যান্সার বলেছো তাই আমি বোঝাচ্ছি। ওকে, 7 নম্বর কি বলেছে? একটি বস্তু যদি সমবেগে চলতে থাকে তবে নিচের কোনটি ঠিক নয়। তাহলে আমরা দেখি কোনটা কোনটা ঠিক, অ্যান্সার পরে আসছি। তো বলেছে বস্তুর গতি সরল রেখা বরাবর হবে। তো আমরা জানি যে সমবেগে গতিশীল বস্তু মানেই তার গতি সরল রেখা বরাবর হবে, যদি এদিকে যায় এদিকেই যাবে, যদি এদিকে যায় এদিকেই যাবে, কখনো ডিরেকশন চেঞ্জ করতে পারে না। তার মানে এটা ঠিক, তার মানে এটা অ্যান্সার হতে পারে না। তারপর বলেছে ত্বরণ শূন্য। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ 0 হয়। আচ্ছা, তোমরা কিভাবে অ্যান্সার বলেছো আমি বলছি, কারণ তোমরা দেখেছো এটা ঠিক এটা ঠিক, তার মানে অবভিয়াসলি স্যার এটাই ভুল হবে, তাই এটা অ্যান্সার তাই বলেছো, তার জন্য সি বলেছো, আমি যা বুঝলাম। কিন্তু লজিকটা বোঝো, সি কি বলতে চাইলো? সি অপশনটা বলতে চাইলো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে সরলরৈখিকভাবে বাড়তে থাকে। তাই হয় কি, সমবেগে গতিশীল বস্তু মানে কি? সমবেগে গতিশীল বস্তু মানে প্রথম সেকেন্ডে বস্তুটা যদি 10 মিটার যায়, দ্বিতীয় সেকেন্ডেও 10 মিটার যাবে, তৃতীয় সেকেন্ডেও 10 মিটার যাবে, তবেই তো বস্তুটা সমবেগে যাবে, হ্যাঁ কি না? বস্তুর দ্বারা প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যদি সমান হয় তবে বস্তুকে সমবেগে গতিশীল বস্তু বলতে পারি। কিন্তু এখানে বলেছে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে সরলরৈখিকভাবে বাড়বে, মানে কি বলতে চাইলো? যে প্রথম সেকেন্ডে ধরো বস্তুটা 10 মিটার গেল, পরের সেকেন্ডে ধরো বস্তুটা যদি 15 মিটার যায়, তার মানে পরের সেকেন্ডে দেখো 5 মিটার বেশি গেল, তাহলে তারপরের সেকেন্ডে বলছে বস্তুটা 20 মিটার যাবে, তারপরের সেকেন্ডে বস্তুটা 25 মিটার যাবে। এটা এটা কি সমবেগ? সমবেগ মানে তো প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান, কিন্তু এখানে কি প্রতি প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে সময়ের সাথে বাড়ছে কন্টিনিউ, মানে এটা বাড়ছে বলছে না যে প্রথম সেকেন্ডে 10 গেল, তারপরে বেড়ে 20 হলো, তারপরে 30, এরকম বাড়া বলেনি, বলেছে সরলরৈখিক ভাবে বাড়ছে। তার মানে হচ্ছে প্রথম সেকেন্ডে যদি 0 থেকে 10 হয়, পরের সেকেন্ডে 10 থেকে 20 না হয়ে 25 হয়ে গেল ধরো, তারপরের সেকেন্ডে 25 থেকে 10 বাড়া মানে 35 না হয়ে দেখা যাচ্ছে 40 হয়ে গেল। তাহলে প্রতি সেকেন্ডে দেখো, আগে প্রাথমিকের থেকে অন্তিম যা ছিল 0 থেকে 10 মানে পার্থক্য 10 ছিল, এখন পার্থক্য 15 হয়ে গেল। এখন এটা 25-এর জায়গায় ধরো হলো 40-এর জায়গায় 45 হলো, তাহলে এখন পার্থক্য 20 হয়ে গেল। তাহলে প্রতি সেকেন্ডে এখানে প্রথম সেকেন্ডে কতটুকু গিয়েছিল? 10, তারপরে সেকেন্ডে কত গিয়েছে? 10 থেকে 25 হয়েছে, তার মানে কত গিয়েছে? 15, তারপরে সেকেন্ডে 20, এইভাবে প্রত্যেক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের মানটা বেড়ে যাচ্ছে। এটা কি হয় সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে? অবভিয়াসলি না। তাই এটা ঠিক নয় যে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব সময়ের সাথে সরলরৈখিক ভাবে বাড়তে থাকে। বোঝা গেছে? তারপর
8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 8 নম্বর, যদি একটি গাড়ি ভি বেগে টি সময়ে কত দূর যাচ্ছে তাই এস ইকুয়াল টু ভিটি ইকুয়েশন দ্বারা পরিমাপ করা হয়, তবে গাড়িটি কি বলেছে যে একটি গাড়ি যদি ভি বেগে টি সময়ে কত দূর যাচ্ছে তাই এস ইকুয়াল টু ভিটি এই ফর্মুলা দ্বারা আমরা পরিমাপ করি, তাহলে কি বলতে পারি যে বস্তুটি সমত্বরণে যাচ্ছে, অসমত্বরণে যাচ্ছে, সমবেগে যাচ্ছে, অসমবেগে যাচ্ছে, কোনটা হবে? তোমরা বলছো 8এরটা সি হবে, তাই বলছো? গুড, ভেরি গুড। কোথায় যাচ্ছে? সমবেগে। এই তো ভালোভাবে শিখেছো। আমি ক্লাস নেওয়ার সময় কি বলেছিলাম যে অতিক্রান্ত দূরত্ব বের করা আমার কাছে দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি বা ইউটি, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমরা কখন কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এটা হচ্ছে বস্তু যদি সমবেগে গতিশীল হয়, আর এটা হচ্ছে সমত্বরণে। আমাকে কোশ্চেনে বলেই দিয়েছে যে আমরা একটা বস্তুর অতিক্রান্ত দূরত্বকে ইজ ইকুয়াল টু ভিটি এই ফর্মুলা দ্বারা পরিমাপ করছি, তার মানে বস্তুটা আসলে কোন বেগে যাচ্ছে? সমবেগে গতিশীল। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি গাড়ি, এটা নিজেরা করো তো, একটি গাড়ি সমত্বরণে 25 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে ওই সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? ওই যে আমরা মোশন ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করে শিখেছি, ওটা থেকে অ্যান্সার করো। চারটা অপশন আছে, 625 মিটার, 1250 মিটার, 2500 মিটার, 50 মিটার, কোনটা অ্যান্সার হবে? তাড়াতাড়ি করো। আগে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে, ফর্মুলা অ্যাপ্লাই কি কি ভ্যালু দেওয়া আছে, কি লাগবে সেগুলো অ্যাপ্লাই করো, অঙ্কটা তাড়াতাড়ি করো। করো, আমি 1 মিনিট আসছি, এটা তো এক্ষুনি করবে ক্লাসের মধ্যে। একটি গাড়ি সমত্বরণে 25 সেকেন্ডে স্থির অবস্থা থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়, তাহলে স্থির অবস্থা থেকে 50 বলেছে, তাহলে প্রাথমিক অন্তিম দুটোই জানো। ওই সময়ে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ 25 সেকেন্ডে ওই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব কত? এটা হচ্ছে কোশ্চেন। করো, জল নিয়ে আসছি। কত অ্যান্সার হলো এটা? 25 এর স্কোয়ার 625। ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করেছো ফিরোজা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, দেখা যাক কি হয়, আমি করছি একটু পর, আগে তোমরা করো। তোমরা বলছো 9 এরটা একজন লিখেছো, সেলিনা লিখেছো 9 এরটা বি অ্যান্সার হবে 1250। আচ্ছা দেখি সবাই বলো। তারপর আমি করাচ্ছি। কেয়া দত্ত বলছো বি। আচ্ছা, আচ্ছা না করে অ্যান্সার বলো না প্লিজ, সবাই করো তারপরে অ্যান্সার বলো। দুজন বললে এ, বাকি সবাই বলছো বি, তাহলে কে ঠিক? এ ঠিক না বি ঠিক? দেখা যাক। মৌমিতা বলছো এ। আচ্ছা, তো এবার আমি করি, ঠিক আছে, আমি দেখি কে ঠিক হয়। দেখো, কোশ্চেনে বলেছে একটি গাড়ি সমত্বরণে যাচ্ছে, দিয়ে বস্তুটার আগে বেগ ছিল স্থির, মানে বস্তুটার বেগ ছিল, প্রাথমিক বেগ ছিল 0, প্রাথমিক বেগ ছিল 0, সেখান থেকে 25 সেকেন্ডে 50 মিটার বেগ হলো, তাহলে বলেছে ওই সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, আমি তোমাদের এতে যাই। দেখো, আমি কি শিখিয়েছিলাম যে যখনই যখনই ইকুয়েশন অফ মোশন অ্যাপ্লাই করবে, প্রথম আমাদের কাজ হলো যে আমরা প্রাথমিক বেগ আর ত্বরণের মান জানি কিনা কোশ্চেন থেকে সেটা দেখা। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন প্রাথমিক বেগ আমরা জানি, ইউ এর ভ্যালু আমরা জানি,
ভালো কথা, ত্বরণের মান জানি না, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে ত্বরণের মান বের করতে হবে, তারপর দেখতে হবে যে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আগে ত্বরণটা বের করি। তাহলে দেখো, তার মানে বস্তুটা কেমন বলেছে, যে একটা এরকম বস্তু ছিল যেটা প্রাথমিক বেগ 0-তে যাত্রা শুরু করেছিল, ঠিক আছে। এই এস ইকুয়াল টু ভিটি কি করে হয় পাগল? এটা সমবেগে গতিশীল বস্তু, সমত্বরণে বলেছে, সমত্বরণে মানে তো সমত্বরণে গতিশীল বস্তু মানেই তো অসমবেগে গতিশীল বস্তু। সমবেগ কি করে হয়? সমবেগ হলে ত্বরণ 0। ওকে, 25 সেকেন্ড পর বস্তুটার বেগ হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড। 25 সেকেন্ড পর বস্তুর বেগ হয়েছে 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে এই যে 0 থেকে 50 হতে কতটুকু সময় লেগেছে? টাইম লেগেছে 25 সেকেন্ড। ওকে, 25 সেকেন্ড এই পরিমাণ টাইম লেগেছে। ওয়াহিদা, তুমি পড়াশোনা করোনি? ভালো করে আগে পড়ো। তার মানে আমরা যদি এখান থেকে বস্তুর ত্বরণ বের করতে চাই, তো ত্বরণ মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অর্থাৎ 50 মাইনাস 0 ডিভাইডেড বাই টাইম কত? 25। তার মানে স্যার 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো বস্তুর ত্বরণ। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ জেনে নিলাম, প্রাথমিক বেগ জেনে নিলাম। এবার আমার কাছে কি কি তাহলে জানা আছে? আমি ইউ এর মান জানি, ইউ এর মান জানি 0, ভি এর মান জানি 50, টাইম জানি 25 সেকেন্ড, ত্বরণ জানি 2 মিটার পার সেকেন্ড। তাহলে কার কোনো গল্প নেই কোশ্চেনে? কার গল্প নেই? আচ্ছা, আর অতিক্রান্ত দূরত্ব তোমাকে জিজ্ঞেস করেছে, অতিক্রান্ত দূরত্ব তোমাকে জিজ্ঞেস করেছে। তার মানে কোশ্চেনে আমি সবকিছুই জানি, তাই না? কোশ্চেনে আমি সবকিছুই জানি। তো আমি যখনই কোশ্চেনে সবকিছু জানবো, তাহলে আমার যে ফর্মুলাটা আছে অতিক্রান্ত দূরত্ব বের করার, যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করলে হয়ে গেল। তাহলে এখানে তুমি দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। প্রথম ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2s, কেন? এখানে এস এর গল্প আছে তাই এটাও অ্যাপ্লাই করতে পারো। আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও অ্যাপ্লাই করতে পারো। কেন দুটো অ্যাপ্লাই করতে পারছি? কারণ এখানে আমার 5টা রাশির কথাই বলা আছে। আমরা বলেছিলাম যখন চারটে, যে কোনো চারটে থাকবে, মানে 3টে রাশির মান বলা থাকবে, একটা জিজ্ঞেস করবে, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যে কোনো এই দুটোর মধ্যে একটা ফর্মুলা ইউজ করতে পেতাম, যেটা দেওয়া থাকতো না সেই মতো ইউজ করতাম, শিখিয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাকে চারটে রাশির মানই বলা আছে, একটা জিজ্ঞেস করেছে, তুমি যেটা ইচ্ছা অ্যাপ্লাই করতে পারি। দুটো ফর্মুলার মধ্যে যেটা আমার ভালো লাগবে সেটা। আমি তো এস ইকুয়াল টু ইউটিটা অ্যাপ্লাই করছি, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা যদি অ্যাপ্লাই করি, তোমাদের অপশন সি কি করে এ অ্যান্সার, বি অ্যান্সার হলো আমি জানি না, কিভাবে করলে বলতে পারছি না। তাহলে দেখো ইউ ইন্টু টি, তো প্রাথমিক বেগের মান 0, তাহলে এই পুরো রাশিটার মান হয়ে গেলো 0। তাহলে অতিক্রান্ত দূরত্বের মান শুধু পড়ে থাকলো হাফ এ টি স্কোয়ার। তাহলে কত? হাফ এর মান কত? 2, আর ত্বরণ কত? টি এর মান কত? 25। তাহলে 25 এর স্কোয়ার, তাহলে 2 2 কেটে গেল, 25 এর স্কোয়ার হচ্ছে 625। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো 625। তোমরা বি কি করে অ্যান্সার এলো? যারা বি বি করে লাফাচ্ছিলে, বি কি করে অ্যান্সার এলো? কিভাবে বি হতে পারে বলো আমাকে? আরে একটা না বোঝার মতো কি এমন কোশ্চেন ছিল? এত যে মোশনের ওই কনসেপ্ট গুলো ভালো করে পড়ালাম, সবাই ফর্মুলা অ্যাপ্লাই ঠিক করেছো, মানে বুঝেছো, ভালো জিনিস, কিন্তু ক্যালকুলেশনে কেন ভুল করলে তাই বলো? কি এমন ভুল হলো তোমাদের যে বি অ্যান্সার হলো? অ্যান্সার দাও, বি অ্যান্সার কেন হলো? এইভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? আগে প্রথম কাজ হচ্ছে তুমি প্রাথমিক বেগ আর ত্বরণের মান জানো কিনা সেটা চেক করা। প্রাথমিক বেগ আর ত্বরণের মান জানো কিনা চেক করা। তো আমরা দেখলাম যে প্রাথমিক বেগ জানতাম কিন্তু ত্বরণের মান কোশ্চেন থেকে জানতাম না, তাই আমরা ত্বরণের মানটা প্রথম বের করে নিলাম। তারপর দেখলাম যে আমরা অন্তিম বেগ জানি, প্রাথমিক বেগ জানি, টাইমও জানি, ত্বরণও জানি, অতিক্রান্ত দূরত্ব বলে দিয়েছে। তার মানে আমাকে চারটে রাশি বলে দিয়েছে, একটা জিজ্ঞেস করেছে। তার মানে আমি যে কোনো দুটো ফর্মুলা আছে অতিক্রান্ত দূরত্ব বের করার, একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এই দুটোর মধ্যে যেটা আমার পছন্দ হবে সেটা অ্যাপ্লাই করতে পারবো। আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা অ্যাপ্লাই করলাম, ভি স্কোয়ার প্লাস ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s অ্যাপ্লাই করে দেখো, তাও 625 অ্যান্সার আসবে। দেখো করে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as করে দেখো। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 50, তাহলে 50 এর স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 2 ইন্টু 2 ইন্টু এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেট করে দেখো, 650 অ্যান্সার আসবে। বোঝা গেল? 625 অ্যান্সার আসবে। ক্লিয়ার? তাহলে যেটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, করতে ভালো লাগবে সেটা তুমি করো, কোনো ইস্যু নেই। ওকে, আশা করি এতটুকু নিয়ে কারো সমস্যা নেই, সবাই বুঝতে পেরেছে অঙ্কটা? ওকে, চলো তাহলে আমরা তারপরের কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে 10 নম্বর কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন অ্যান্সার করতে ভালো লাগছে? ওকে, তারপর বলেছে অবাধে পতনশীল বস্তুর গতি হলো একটি ড্যাশ ত্বরণের উদাহরণ। বলো কি ধরনের অবাধে পতনশীল বস্তুর গতি, কি ধরনের ত্বরণের উদাহরণ? সমত্বরণ, অসমত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, কোনটি নয়।
ভুল করেছিলাম সেটা তো আমিও জানি, ভুল তো করেছিলে, কি ভুল করলে সেটাই জিজ্ঞেস করেছি, আজব কোশ্চেন অ্যান্সার দিচ্ছ সম্পূর্ণ। ভুল করেছিলে বলেই তো অ্যান্সার ভুল এসছে, এটাতে এবার ভুল করেছিলাম বলার কি আছে? আমি জিজ্ঞেস করলাম কি ভুল করেছো, সেটা তো আমিও জানি যে ভুলই করেছো, ঠিক করলে তো 625-25 অ্যান্সার আসতো। ধীর গতি প্রান্তরে বাঁধবে যাই গুড। কি হবে এটা? সমত্বরণ। অবাধে পতনশীল বস্তুর গতি কেমন হয়? সমত্বরণের এক্সাম্পল করিয়েছিলাম ক্লাসে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। কি বলেছে? সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র। ডট, বৃত্ত, সরলরেখা, বক্ররেখা। কেমন হবে? সমত্বরণে গতিশীল বস্তু, এটা ট লেখা আছে শুধু, এটা আসলে আছে ডট। ঠিক আছে, ডট মানে জাস্ট একটা ডট দিয়ে ওর গতিকে বোঝাতে পারবে, সমান্তরালে গতিশীল বস্তু একটা ডট এইভাবে দিয়ে। অবভিয়াসলি না, ডট দিয়ে তো লেখচিত্র বোঝাতে না, বৃত্ত তো হবেই না স্যার, সমবেগে গতিশীল। তাহলে অ্যান্সার হবে কি স্যার? অ্যান্সার হবে সরল রেখা। এটা নিয়ে তো ডাউট নেই যে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র কেমন হয়? স্ট্রেট লাইন হয়। এই বেগ সরণ সময় লেখচিত্র আমি পড়িয়েছিলাম। সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র কি হয়? অতিক্রান্ত দূরত্ব এটা টাইম যদি হয় তাহলে তার লেখচিত্র হয় স্যার মূলবিন্দুগামী সরল রেখা। কখন? যদি বস্তু বস্তু সমবেগে যায়। এটা এটা ছিল সমবেগে গতিশীল বস্তুর সরণ সময় লেখচিত্র। আচ্ছা, এখানে একটা জিনিস, ওকে হয়েছে। তাহলে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র কি? সরল রেখা। দেখতে পেলে? আচ্ছা, তারপর দেখো 12 নম্বর কোশ্চেনটা আরো ভালো কোশ্চেন। কি বলেছে? যদি সরণ সময় লেখচিত্র বক্র রেখা হয় তাহলে এটি বোঝায়। দেখো, যদি সরণ সময় লেখচিত্র সরল রেখা হয় তাহলে কি বোঝায়? সরল রেখা হলে আমরা দেখলাম সমবেগে গতিশীল বস্তু বোঝায়। এবার বলেছে যদি বক্র রেখা হয়, মানে কোনো একটা কার্ভ হয় এই রকম, তাহলে সেই লেখচিত্রটা কি বোঝাবে? সমবেগ, সমভরবেগ, অসম ত্বরণ কোনোটি নয়। এখানে একটা অপশন ঠিক করে নিবে, একটা অপশন ভুল আছে। এটা অসম ত্বরণ হবে না, অপশন সিটা অসম ত্বরণ না। আমি এটা ঠিক করে দিচ্ছি। এটা হবে অপশন সি হবে অসম বেগ, অসম ত্বরণ না। ঠিক আছে, অসম ত্বরণ অ্যান্সারের অপশনে দেওয়া যাবে না। তাহলে কি হবে? সমবেগ, সমভরবেগ, অসমবেগ কোনোটি নয়। কোনটা অ্যান্সার হবে? যদি সরল সময় লেখচিত্র বক্ররেখা হয় তাহলে এটি বোঝায় সমবেগ, সমভরবেগ, অসমবেগ কোনোটি নয়। তো আমরা দেখলাম যদি সরল রেখা হয় তাহলে সমবেগ বোঝাচ্ছে, তাহলে বক্ররেখা হলে অবভিয়াসলি অসমবেগকে বোঝাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার কারণটা আমাদেরকে বুঝতে হবে যে কেন অসমবেগকে বোঝাচ্ছে। ওকে, কারণটা কি, কেন অসমবেগ, বক্ররেখা হলে অসমবেগ, সেটা আমরা একটু ছোট্ট করে বোঝার চেষ্টা করি। তো খুব ইজি, একদম বাচ্চাদের জিনিস, দেখে বুঝতে পারবে কিভাবে। এটা কত নম্বর? 12 কি বলছে দেখো। তাহলে আমরা বলেছি এরকম ধরো একটা গ্রাফ পেলে, এরকম একটা বস্তুর গ্রাফ পেলে কিরকম, এইরকম কার্ভ, সরল রেখা না। তাহলে এই বস্তুটার বেগ সমবেগকে বোঝাচ্ছে, অসমবেগ লেখচিত্র কেমন? লেখচিত্র হচ্ছে সরণ সময় লেখচিত্র। তাহলে এর গতিবেগটা কেমন তাই বলেছে। কেন? দেখো, কার্ভ, কার্ভ হলে আমি বললাম এটা হচ্ছে অসমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। কি ধরনের বেগ? অসমবেগ। কেন অসমবেগ সেটা একটু বোঝাই। ওকে, দেখো খুব ইজি, একটু মন দিয়ে শুনবে। আচ্ছা, আমরা যদি কয়েকটা পয়েন্ট দেখি, আগে আমরা ধরো এই পয়েন্টটা দেখলাম। আচ্ছা, আমরা কিছু আগে ভ্যালুগুলো দিয়ে দিই। ধরো বললাম যে এই ভ্যালুটা হচ্ছে টাইমের ভ্যালু 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এগুলো হচ্ছে সময়ের ভ্যালু। সেম ভাবে আমরা এদিকে বেগের মান দিলাম। এই বেগটাকে ধরো বললাম 5, এই বেগটাকে বললাম 10, এই বেগটাকে, এই সরি বেগ বলছি, সরণ, এটা হচ্ছে 15 মিটার, এটা 20 মিটার, এটা 25 মিটার, এইভাবে। এগুলো হচ্ছে সরণের মান। আচ্ছা, তুমি ভালো করে একটু তাকিয়ে দেখো তো। আচ্ছা, যখন বস্তুর সময় 1 সেকেন্ড, ধরো আমি লেখচিত্রটা একটু এইভাবে এঁকেছি তাই, কিন্তু এমনি তুমি যদি দেখো ভালোভাবে, তাহলে যখন বস্তুর বেগ ধরো 10, তখন সময় কত? 1 সেকেন্ড। ওকে, তাহলে এখন বস্তুর বেগ কত? সরণ বাই সময়, তার মানে 10/1 মানে 10। আচ্ছা, যখন 15, তখন সময় কত? তখন হচ্ছে 2। দেখো, তাহলে আমাকে বলো, এখন টাইম, সময় 15, আর সরণ 15, 15 আর সময় 2, তাহলে 15/2 মানে 7.5। তাহলে এই পয়েন্টে বস্তুর বেগ ছিল 10, এই পয়েন্টে বস্তুর বেগ হয়ে গেল 7.5। আচ্ছা, তারপর এই 20-তে দেখো, যখন টাইম 3 সেকেন্ড,
তখন বস্তুর সময় কত, এই সরি 3 সেকেন্ডে বস্তুর বেগ কত 20, তাহলে 20/3 ক্যালকুলেট করলে কত হবে 6.33, তাই না, ধরে নাও 33, তাহলে বা 6.66, সরি 6, হ্যাঁ 6, তাহলে 6.66, তাহলে দেখো এই পয়েন্টে বস্তুর বেগ কত 10, এই পয়েন্টে বস্তুর বেগ কত আমরা পেলাম 15/2 মানে 7.5, এই পয়েন্টে কত 6.66, তার মানে আমি যদি এগুলো লিখি তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি ভ্যালুগুলো, তাহলে এই তিনটে পয়েন্টে আমরা যদি বক্ররেখা দেখি, তাহলে এই পয়েন্টে বস্তুর বেগ পেলাম 6.66, এই পয়েন্টে পেলাম 7.5, আর এই পয়েন্টে পেলাম 10। তাহলে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টে বস্তুর বেগ চেঞ্জ হয়ে যাচ্ছে। সমবেগ মানে কি তাই বোঝায়? সমবেগ মানে যে কোনো পয়েন্টে যদি আমরা দেখি বস্তুর বেগ সেম পাবো। তার মানে এখানে আমরা দেখতেই পেলাম যে এটা একটা কি ধরনের লেখচিত্র, অসমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র। তাহলে বক্র যদি কোনো সরণ সময় লেখচিত্র বক্ররেখা হয়, তার মানে চোখ বন্ধ করে সেটা কি ধরনের লেখচিত্র হবে, অসমবেগ। বক্ররেখা মানে শুধু এরকম না, ধরো এইরকম হলো বা এইরকম এরকম বক্রাকার হলো, এক কথায় বক্র মানে স্ট্রেট লাইন না হয়ে যদি বক্ররেখা হয়। ক্লিয়ার? মাথায় থাকবে, মনে থাকবে। ওকে, মনে কেন রাখবে, কনসেপ্ট বুঝেছো, আবার মুখস্থ করার কি দরকার, এমনি তো মনে থাকবে। কনসেপ্ট মানেই তো, তাই না, যে এমনি যাতে মনে থাকে। আচ্ছা, তারপর দেখো 13 নম্বর কোশ্চেনটা দেখো। 13 নম্বর কোশ্চেন কি বলেছে, একটা বস্তুর বেগ সময় লেখচিত্র দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে উপরের বেগ সময় লেখচিত্রে ত্বরান্বিত মন্দান্বিত গতি বোঝায়, মানে কোন লেখাটা ত্বরণ আর কোন লেখাটা মন্দনকে বোঝাচ্ছে, কোন লাইনটা ত্বরণ আর কোন লাইনটা মন্দনকে বোঝাচ্ছে তাই বলেছে। তাহলে আগে ত্বরণ পরে মন্দন, ঠিক আছে, কোনটা ত্বরণ কোনটা মন্দন বোঝাচ্ছে বলো। কি হবে এটা? তো দেখো আমাদের যাত্রা শুরু হচ্ছে এ পয়েন্ট থেকে, তাহলে এ থেকে বি আসলে দেখো বস্তুর বেগ কমছে, বি থেকে সি পর্যন্ত একই আছে, সি থেকে ডি পর্যন্ত বস্তুর বেগ বাড়ছে। তো বস্তুর বেগ যদি সময়ের সাথে সমহারে কমে তাহলে সেটাকে আমরা কি বলি, মন্দন। তার মানে এ বি রেখাটা কাকে বোঝাচ্ছে, মন্দন। বিসি রেখাটা কাকে বোঝাচ্ছে, সমবেগে গতিশীল বস্তু, কাকে, সমবেগে গতিশীল বস্তু। আর সিডি কাকে বোঝাচ্ছে, দেখো সি পয়েন্টে বেগ কম, ডি পয়েন্টে বেগ বেশি, তার মানে সময়ের সাথে বেগ বাড়ছে, তার মানে এটা হচ্ছে ত্বরণ, সমত্বরণ, ঠিক আছে। তার মানে সিডি, সিডি কাকে বোঝাচ্ছে, সিডি বোঝাচ্ছে ত্বরণ, আর এবি হচ্ছে মন্দন। তাহলে কোনটা অ্যান্সার হবে, সিডি অ্যান্ড এবি। এবি অ্যান্ড সিডি অ্যান্ড এবি, এটা কিন্তু হবে না, এবি অ্যান্ড সিডি হলো না, দুটো তো স্যার বলবে স্যার দুটো তো একই জিনিস না। তোমাকে দেখতে হবে যখনই দুটো অপশন আছে তোমাকে দেখতে হবে কাকে আগে চেয়েছে, আগে ত্বরণ তারপর মন্দন, তাই অপশন সি অ্যান্সার হলো, ঠিক আছে। আগে ত্বরণ তারপর মন্দন, যদি আগে মন্দন পরে ত্বরণ চাইতো তাহলে অপশন ডি অ্যান্সার হতো, এবিসিডি, কারণ দুটো তো একই, জাস্ট সিকোয়েন্স আলাদা, তাই বোঝা গেল। তাহলে সিডি হচ্ছে সমত্বরণ আর এবি হচ্ছে সমমন্দনকে বোঝাচ্ছে। তাহলে আশা করি কারো কোনো প্রবলেম নেই। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা দেখে বলেছে নিচের কোনটি জাড্যের পরিমাণ। আমরা জানি জাড্য কার সাহায্যে পরিমাপ, জাড্য পরিমাপ দ্বারা কি বোঝায়, ভর। তাহলে ভরকে কি বলেছিলাম, জাড্যের পরিমাপ। আচ্ছা, তারপর বলেছে 15 নিচের কোনটি জাড্য সব থেকে বেশি, একটি পরমাণু, একটি অণু, একটি 1 টাকার কয়েন, একটি ক্রিকেট বল, এই চারটের মধ্যে কার জাড্য ধর্ম সব থেকে বেশি হবে, এই চারটের মধ্যে কার জাড্য ধর্ম সব থেকে বেশি হবে, অবভিয়াসলি জাড্য মানে যার ভর বেশি তার জাড্য ধর্ম বেশি, তো একটা ক্রিকেটের বল তার ভর সব থেকে বেশি হবে এই চারটের মধ্যে, তাহলে 15 ডি অ্যান্সার হয়ে গেল। আচ্ছা 16 বলেছে একটি চলন্ত বাস হঠাৎ দাঁড়িয়ে গেল, যাত্রীগণ সামনের দিকে ঝুঁকে পড়ে, এর কারণ স্থিতিজাড্য, গতিজাড্য, মহাকর্ষ বল কোনটি নয়, কি হবে, স্থিতিজাড্য, গতিজাড্য, মহাকর্ষ বল কোনটি নয়। অবভিয়াসলি স্যার গতিশীল বাস হঠাৎ থেমে গেল মানে আমার বডি সামনের দিকে যেতে চাইবে, তাহলে সামনের দিকে ঝুঁকে পড়বো, তাহলে স্যার এটা কি গতিজাড্যের এক্সাম্পল, তাই না, গতিজাড্য এক্সাম্পল, আমার শরীর গতিশীল, শরীর গতিশীলই থাকতে চাইছে। আচ্ছা 17 বলেছে এ ও বি দুটি বস্তু সমবেগে চলছে, মন দিয়ে শুনবে কি বলেছে, এ ও বি দুটি বস্তু সমবেগে চলছে, বি এর ভর যদি এর দ্বিগুণ হয় তবে নিচের কোনটি ঠিক, বি এর ভর যদি এর দ্বিগুণ হয় তবে নিচের কোনটি ঠিক। এ আর বি দুটো সমান বেগ নিয়ে চলছে, ঠিক আছে, সমবেগ। তার মানে ধরো তোমার কাছে দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, এটা এ বস্তু যেটা ধরে নিলাম ভি বেগ নিয়ে চলছে, আর একটা তোমার কাছে বস্তু আছে বি যেটাও কি বেগ নিয়ে চলছে, ভি বেগ নিয়ে চলছে। তাহলে দুটো যদি, তাহলে এর ভর ধরে নিলাম এম আর এর ভর ধরে নিলাম 2m, ঠিক আছে। বলেছে একজনের ভর বি এর ভর এ এর দ্বিগুণ, তাহলে এ এর ভর যদি এম হয় তাহলে বি এর ভর কত হবে 2m,
দেখো বি এর ভর এ এর দ্বিগুণ, তাহলে এর বি এর ভর এম এর এ এর ভর যদি এম হয়, বি এর ভর কত হবে 2m দ্বিগুণ। আচ্ছা তাহলে বলেছে যে এদের ভরবেগের রিলেশন, তাহলে এর ভরবেগ কত, তুমি বলবে স্যার এর ভরবেগ হচ্ছে mv, এর ভরবেগ কত স্যার 2mv। তাহলে এবার কোন কোন অপশনটা ঠিক দেখো, বলেছে বি এর ভরবেগ এ এর দ্বিগুণ, এটা ঠিক না ভুল? বি এর ভরবেগ এ এর দ্বিগুণ, তো অবভিয়াসলি স্যার এ এর ভরবেগ mv হলো, বি এর ভরবেগ 2mv হলো, তার মানে অপশন এ স্যার রাইট। আচ্ছা তারপর অপশন বি দেখো, বলেছে এ এর ভরবেগ বি এর অর্ধেক, তো যদি বি এর ভরবেগ এ এর দ্বিগুণ হয়, তাহলে এ এর ভরবেগ তো বি এর অর্ধেক হবে। ধরো তোমার বয়স যদি তোমার ভাইয়ের দ্বিগুণ হয়, তোমার এজ যদি তোমার ভাইয়ের দ্বিগুণ হয়, তাহলে তোমার ভাইয়ের এজ তোমার অর্ধেক না, একই তো কথা, দুটো তো একই কথা বলছে। বি এর ভরবেগ এ এর দ্বিগুণ মানেও যা, এর ভরবেগ বি এর অর্ধেক মানেও তা, একই কথা। তার মানে অপশন এ অপশন বি দুটোই ঠিক। অপশন সি বলেছে উভয়ের ভরবেগ সমান, না এটা ঠিক না। অপশন ডি হবে তাহলে আমাদের অ্যান্সার, যে এ ও বি উভয়ে সঠিক, এ ও বি উভয়ে সঠিক, এটা হলো আমাদের রাইট অ্যান্সার। কেন? কারণ বি এর ভরবেগ এ এর দ্বিগুণ মানেও যা বোঝায়, এ এর ভরবেগ বি এর অর্ধেক মানেও তাই বোঝায়। তো আশা করি কারো কোনো সমস্যা নেই বুঝতে, সবাই পেরেছো। ওকে, চলো গুড। তারপর 18 নম্বর কোশ্চেনটা দেখো। 18 নম্বর বলেছে সেকেন্ড গতিসূত্র অনুযায়ী বস্তুর ত্বরণ কার সাথে ব্যস্তানুপাতিক, কি হবে এটা? 18টা কি হবে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুর ত্বরণ কার সাথে ব্যস্তানুপাতিক, কার সাথে ব্যস্তানুপাতিক তাই বলেছে। দেখি এটা বলো, কি কি আনসার দাও। সেকেন্ড ল অনুযায়ী বস্তুর ত্বরণ কার সাথে ব্যস্তানুপাতিক, ত্বরণ কার সাথে ব্যস্তানুপাতিক বলেছিলাম? 18টা ডি, ভেরি গুড। কোনোটি নয়, অ্যান্সার হবে কেন কোনোটি নয়, কারণ আমরা জানি যে বস্তুর ত্বরণ ভরের সাথে ব্যস্তানুপাতিক। কার সাথে হয়? ভরের সাথে, কিন্তু এখানে আমাদের অপশানে ভর নেই, তাই ভর নেই যেহেতু, তাহলে এটা কি হবে, কোনোটি না অ্যান্সার হবে। বোঝা গেল? আচ্ছা 19, রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে? রকেট নিউটনের কোন গতিসূত্র মেনে চলে? থার্ড ল। থার্ড ল, থার্ড ল কি পড়েছিলাম, যে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে। রকেটের মধ্যে থেকে যে একটু দেখায় তাহলে বুঝতে পারবে কিভাবে কাজ করে। ধরো এটা একটা রকেট, তাহলে এখান থেকে কি রকেটের জ্বালানি বেরোচ্ছে, মানুষের নাক মনে হচ্ছে রকেটের থেকে বেশি, বলো? তাহলে এখান থেকে জ্বালানি বেরোচ্ছে, প্রচুর বেগ নিয়ে জ্বালানি বেরোচ্ছে। তাহলে যখন জ্বালানিগুলো বেরোবে তখন কি হবে, পিছনের দিকে জ্বালানিগুলো বায়ুর উপর একটা থ্রাস্ট দেবে, মানে ক্রিয়া করবে, তখন বায়ু রকেটের উপর উল্টো দিকে একটা প্রতিক্রিয়া দেবে। তাহলে থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ওকে, বোঝা গেল? আচ্ছা 20 নম্বর কোশ্চেনটা দেখো, আজকে যে এই থিওরি করালাম তার উপর, যে একটি 2 কেজি ভরের বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো, তাহলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ বা প্রক্ষেপ বেগ কত? প্রতিক্ষেপ না প্রক্ষেপ, প্রক্ষেপ বেগ কত, এটা হচ্ছে কোশ্চেন। কি বলেছে? বলেছে 2 কেজি ভরের একটা বন্দুক, সেখান থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 20 মিটার/সেকেন্ড বেগে ছোড়া হলো, তাহলে বন্দুকের বেগ কত? এটা করো দেখি তোমরা নিজেরা। দীর্ঘতে প্রান্তরে বাঁধ ভেঙে যাই, কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, খুব তোকে প্রয়োজন, তাই এত আয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছেড়ে উড়ে গেলি তুই। দীর্ঘতে প্রান্তরে বাঁধ ভেঙে যাই, কোনো এক আকাশ শুধু তোকে পেতে চাই, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছেড়ে উড়ে গেলি তুই। তুই আর একটু মনে থাক,
করো। 20টা কি অ্যান্সার হবে বলো? 20টা বলছো সি 0.1। এত তাড়াতাড়ি করে নিলে? এ কি না মুখস্থ অ্যান্সার বললে যে কোথাও থেকে আগের কোনো পিডিএফ এ দেখে? কোডিটটা তোমরা বলছো সি, সি সবাই বলছো সি, তাই তো? তুই আর একটু মনে থাক। ওকে, চলো এবার আমি করি। আচ্ছা, তো বন্দুকের প্রতিক্ষেপ বেগ সরি প্রক্ষেপ বেগ চেয়েছে, তো আমরা একটু আগে শিখলাম যে স্যার বন্দুকের প্রক্ষেপ বেগ বের করার যে ফর্মুলা ডাইরেক্ট যদি দেখি তাহলে সেটা হয় স্যার গুলির ভর বাই বন্দুকের ভর ইন্টু গুলির বেগ। ওকে, তাহলে তোমাকে গুলির বেগ বলে দিয়েছে, স্মল এম বলা আছে কত 10 গ্রাম, কিন্তু স্যার বাকিগুলো এসআই আছে, তাই আমরা গ্রামটাকে কেজিতে করতে হবে, অর্থাৎ 10 × 10⁻³ আমরা জানি স্যার গ্রামে যা ভ্যালু থাকবে তাকে 10⁻³ দিয়ে যদি গুণ করি তাহলে কেজিতে পাওয়া যায়। তাহলে ক্যালকুলেট করলে কত পড়ে থাকলো 10⁻² কেজি। দেখো এখানে +1 এখানে -3 যোগ করলে কত কত হবে -2। বলতে হবে না, এগুলো নিশ্চয়ই এগুলো শিখিয়েছি আগেই। ওই কি এগুলো কি করলাম, এটা সূচকের গুণ। ওকে, আচ্ছা এবার তাহলে ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে স্মল এম এর ভ্যালু হচ্ছে 10⁻² কেজি, ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি, ইন্টু বেগ কত বলেছে, বেগ হচ্ছে 20। তাহলে 20 দিয়ে 2 দিয়ে 20 কে কাটো, তাহলে পড়ে থাকলো 10। তাহলে বেসিক্যালি 10⁻² ইন্টু 10, তাহলে ক্যালকুলেট করলে 10 কিছু নেই মানে +1 আছে, তার মানে শুধু 10⁻1 পড়ে থাকলো, মানে 1/10, তার মানে 0.1 মিটার পার সেকেন্ড। কারো বুঝতে প্রবলেম আছে? सिलसिलाए चाहत का ওকে, চলো আশা করি 20 নম্বরটা সবার হয়ে গেছে। ভেরি গুড, তাহলে দেখলে কিভাবে কাজে লাগছে, এগুলো বুঝতে পারছো আশা করি। আচ্ছা এই অঙ্কটা করো, এই কোশ্চেনটার অ্যান্সার দাও। কি বলেছে, বলেছে একটি বস্তুর বেগ সময় লেখচিত্র নিম্নরূপ। এটা হচ্ছে একটা বস্তুর বেগ সময় লেখচিত্র, ঠিক আছে? কিরকম, প্রথমে বস্তুটার বেগ একটা কিছু ছিল, সেখান থেকে কিছুটা বেড়েছে। আমি একটু জুম করে আগে ক্যালকুলেশনটা এইটা বলে দিই। তাহলে প্রথমে বস্তুর বেগ কিছু একটা ছিল, তারপর একটু বেড়েছে, বাড়ে আবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, তারপর বি থেকে সি পর্যন্ত এরকম ভাবে আছে একই। তারপর সি থেকে ডি আবার বেগ বেড়েছে, আবার বেড়ে আবার সি একটু কমেছে। তাহলে এইভাবে ওর বস্তুর বেগের লেখচিত্র দিয়েছে। তাহলে বলেছে যে লেখচিত্রের কোন অংশে বস্তুর উপর কোনো বল কাজ করে না। এই এখান থেকে এটুকু, এ থেকে বি না বি থেকে সি না সি থেকে ডি না ডি থেকে ই, এই কোন অংশটার মধ্যে বস্তুর উপর কোনো রকম বল প্রয়োগ হচ্ছে না বা বল কাজ করছে না? তাড়াতাড়ি বলো। বস্তুর বেগ সময় লেখচিত্র নিম্ন লেখচিত্রের কোন অংশে বস্তুর উপর কোনো বল কাজ করে না? হে হে, কি হবে, কে বলতে পারবে তাড়াতাড়ি? ভেরি গুড, বিসি অংশে বস্তুর উপর কোনো রকম বল কাজ করে না। কেন? কারণ আমরা জানি যে বি থেকে সি এই অংশটা বস্তু সমবেগে যাচ্ছে, আর আমরা জানি যে সমবেগে গতিশীল বস্তুর উপর বল কত, 0। সমবেগে গতিশীল বস্তুর উপর কোনো রকম বল কাজ করে না। কারো বুঝতে প্রবলেম আছে? কারো বুঝতে প্রবলেম আছে? আমরা কি জানি যে সমবেগে গতিশীল বস্তুর উপর কোনো রকম বল কাজ করে না, তার মানে বি থেকে সি বস্তুটা কিসে যাচ্ছে, এখান থেকে এটা বস্তুটা সমবেগে যাচ্ছে। সমবেগে গেলে তার উপর প্রযুক্ত বলের মান কত, 0, কারণ বল থাকলে ত্বরণ থাকতো, ত্বরণ থাকলে সমবেগ হতো না। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হলো বিসি অংশ আমাদের। ওকে, তাহলে এই পিডিএফ এর কোশ্চেন গুলো শেষ। নেক্সট ক্লাসে আমরা এই পিডিএফ এর প্রচুর কোশ্চেন সলভ করব, ম্যাথ করব, বেসিক্যালি প্রচুর ম্যাথ করব, কিছু এমসিকিউ আছে ভালো ভালো, বেসিক্যালি ম্যাথ করব, ঠিক আছে? প্রচুর প্রচুর ম্যাথ আছে, খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। একটু টাইম লাগবে, সো নেক্সট ক্লাসটা সবাই অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে, কারণ এই ম্যাথগুলো করে নিলে নিউটন ফ্লোয়ের এমন কোনো ম্যাথ থাকবে না যে তুমি পারবে না। সব রকম ম্যাথ এখানে নেওয়া আছে, তো যত রকম ম্যাথ নিউটন ফ্লোয়ে থাকতে পারে সব এখানে আছে। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা থিওরির একটা সেকশন বলে দিই। থিওরি না, এটা একটা কোশ্চেন, খুব ভালো একটা ফেমাস একটা কোশ্চেন। ধরো এরকম বলেছে যে
ধরো একটা এরকম উঁচু টাওয়াল আছে, টাওয়াল, ঠিক আছে? এরকম একটা টাওয়াল আছে, টাওয়াল মানে টাওয়ার, টাওয়ার, একটা বিল্ডিং এক কথায়, ওকে? তাহলে আমার একটা উঁচু বিল্ডিং আছে। এবার এই বিল্ডিংটাই তোমার বন্ধুকে দাঁড় করিয়ে দিয়েছো, ওকে? কোশ্চেনটা শুনবে ভালো করে, খুব ভালো একটা কোশ্চেন। এই বিল্ডিংটায় তোমার বন্ধুকে দাঁড় করিয়ে দিয়েছো। এবার একটু বাড়িটা ডিজাইন করতে, এটা দোতলা ধরো বিল্ডিং, ঠিক আছে? তাহলে এই বিল্ডিং এর ছাদে তোমার বন্ধুকে দাঁড় করিয়ে দিছো, ওকে? আর তুমি এই বিল্ডিং এর গ্রাউন্ডে দাঁড়ায় আছো। তুমি কোথায় আছো? বিল্ডিং এর গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো, একদম নিচে। আচ্ছা, তুমি কোথায় আছো? এখানে, ওকে? এবার তুমি কি করেছো? উপরের দিকে একটা বলকে ইউ বেগে ছুড়ে দিয়েছো, মন দিয়ে শুনবে কোশ্চেনটা। উপরের দিকে একটা বলকে ইউ বেগে ছুড়ে দিয়েছো, আর তোমার বন্ধু একই সময়ে একটা বলকে উপর থেকে ছেড়ে দিয়েছে, কোনো বেগ দিয়ে না, জাস্ট ছেড়ে দিয়েছে, মানে অবাধে পতন চলতে দিয়েছে, উপর থেকে ছেড়ে দিয়েছে। তুমি ইউ বেগে ছুড়েছো, তোমার বন্ধু, আর তোমার বন্ধু বলটাকে উপর থেকে ছেড়ে দিয়েছে জাস্ট। যদি বিল্ডিং এর উচ্চতা এইচ হয়, যদি বিল্ডিং এর উচ্চতা এইচ হয়, এইচ এর মান যা ইচ্ছা হতে পারে, কোশ্চেনের সময় তোমাকে ভ্যালু দিয়ে দিবে। তাহলে যদি বিল্ডিং এর উচ্চতা এইচ হয় ভূমি থেকে, তাহলে কোশ্চেন হচ্ছে যে কত সময় পর বল দুটি একে অপরকে আঘাত করবে বা সংঘর্ষ হবে। কোশ্চেন কি? যে কত সময় পর বল দুটির সংঘর্ষ হবে। কোশ্চেন বোঝা গেছে? কোশ্চেন হচ্ছে যে কত সময় পর বল দুটির সংঘর্ষ হবে। কোশ্চেন ক্লিয়ার? তাহলে তোমার বন্ধু উপরে দাঁড়িয়ে আছে, সে একটা বল ছেড়েছে, আর একই সময়ে তুমি একটা বস্তুকে, একটা বলকে উপর থেকে উপরের দিকে ইউ বেগ নিয়ে ছুড়ে দিয়েছো, কিছু একটা বেগ যেটার মান তোমাকে বলে থাকবে। যদি বিল্ডিং এর উচ্চতা এইচ হয়, তাহলে সংঘর্ষ হবে কতক্ষণ পর। তো মনে রাখবে, এটার শর্টকাট থিওরিটা মনে রাখবে, বড় করে করতে গেলে অনেক বড় হবে, মনে রাখার দরকার নেই, জাস্ট শর্টকাট জানবে কি, যে কি করে পাবে বিল্ডিং এর যা উচ্চতা তাকে তুমি বস্তুটাকে কত বেগ দিয়ে ছুড়ে দিয়েছো সেটা দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে যেটা অ্যান্সার পাবে সেটাই হলো কি, এত সেকেন্ড পর বস্তু দুটোর সংঘর্ষ হবে। ব্যাস, আর কিচ্ছু জানতে হবে না, জাস্ট এইটুকু। একটা এক্সাম্পল দিয়ে যদি করি, ধরো তোমাকে বলে দিল যে একটা বিল্ডিং এর উচ্চতা বলে দিল, একটা বিল্ডিং এর উচ্চতা বলে দিল যে 100 মিটার উঁচু একটা বিল্ডিং, কত, 100 মিটার উঁচু বিল্ডিং থেকে একটা বলকে ছাড়া হলো, আর সেম সময় তুমি একটা বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে নিচের থেকে উপরে ছুড়ে দিলে, তাহলে তুমি যে বস্তুটাকে ছাড়লে তার বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। আর বিল্ডিংটার পুরো হাইট কত, বিল্ডিংটার হাইট হচ্ছে, আচ্ছা এখানে লেখার তো জায়গা নেই, বিল্ডিং এর হাইট হচ্ছে 100 মিটার, ঠিক আছে? তাহলে কত সময় পর বল দুটো সংঘর্ষ হবে? তাহলে বল দুটি সংঘর্ষের টাইম হচ্ছে এইচ বাই ইউ। এইচ কত, হাইট বিল্ডিং এর কত, 100, কত বেগে ছুড়েছে, 10, তার মানে 10 সেকেন্ড পর বল দুটির সংঘর্ষ হবে, কত, 10 সেকেন্ড পর বল দুটির সংঘর্ষ হবে। কারো প্রবলেম আছে বুঝতে? এটা একটা কোশ্চেন ফেমাস, ভালো কোশ্চেন করিয়ে দিলাম এটাও, তাহলে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে আশা করি পারবে সেকেন্ডের মধ্যে, তাই না? আমি এটা করালাম শর্টকাটে, জাস্ট এইটুকু মনে রাখবে যে বিল্ডিং এর উচ্চতাটাকে কত বেগে বলটাকে ছুড়েছো সেটা দিয়ে যদি ভাগ করো, তাহলে কি পেয়ে যাবে, কত বেগে বলটাকে ছুড়েছো সেটা দিয়ে যদি ভাগ করো, তাহলে সংঘর্ষের সময়কাল পেয়ে যাবে, যে এত সেকেন্ড পর বল দুটোর পরস্পরের সাথে সংঘর্ষ হইবে। ওকে, ক্লিয়ার? চলো, আজকে এখানেই থাক। তোমাদের এমসিকিউ গুলো হলো, ওইদিকে মোশনের এমসিকিউ হয়েছে। নেক্সট ক্লাসে আমরা প্রচুর ম্যাথ করব, মোশন প্লাস নিউটনস ল দুটো চ্যাপ্টারেরই অনেকগুলো ম্যাথ আমরা নেক্সট ক্লাসে সলভ করব। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? ভালো লাগলো এমসিকিউ গুলো? নেক্সট ক্লাসে ম্যাথ করবো, দারুণ দারুণ ম্যাথ আছে, ঠিক আছে? জাস্ট ওয়াও ওয়াও, মানে মজা চলে আসবে ম্যাথগুলো করতে করতে, ঠিক আছে? এত সুন্দর সুন্দর ম্যাথ আছে। সবগুলো করা হবে না, আমি কিছু করব, তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, মিলিয়ে মিশিয়ে সব আমরা দুজন মিলিয়ে মিশিয়ে, দুজন বলতে আমি প্লাস তোমরা, মিলিয়ে মিশিয়ে আমরা অঙ্কগুলো করবো, ঠিক আছে? টোটাল 30টা আছে, তার মধ্যে কিছু এমসিকিউ, মানে ম্যাথ কিন্তু এমসিকিউ ম্যাথ,
আর কিছু হচ্ছে নর্মাল ম্যাথ, সব মিলিয়ে করবো। শুধু ম্যাথ মানে যে ও এমনি ম্যাথ করতে হবে এরকম না, কনসেপচুয়াল, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ কনসেপ্টের। ম্যাথ মানে তোমার ফিজিক্সের যে কনসেপ্ট শিখলে এতদিন ধরে সবকিছু কনসেপ্ট ক্লিয়ার হবে, ওকে? আবার ওই ম্যাথগুলো করতে গিয়ে। আচ্ছা ফিরোজা, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট ছিলে? মানে আমি এটা বলছি না, না তুমি অ্যান্সার ভালো করছিলে তার জন্য জাস্ট জিজ্ঞেস করলাম। ভালো অ্যান্সার দিচ্ছিলে তো তাই জিজ্ঞেস করলাম যে তুমি কি সায়েন্সের স্টুডেন্ট ছিলে, আর্টসেরই ছিলে? অনেকেই ভালো অ্যান্সার দিচ্ছ। আর একজন দেখলাম মৌমিতা নামের একজন মেয়ে ছিল, সেও দেখলাম প্রত্যেকটা অ্যান্সার ঠিকঠাক দিচ্ছিল। সো ভালো এইভাবে পড়ে যাও। আর বাকি যাদের নাম বললাম না, মানে এরকম ভাবে না তারা ভালো দিচ্ছিল না, আমি সেটা বলিনি। মানে দেখো তোমাদের কমেন্টগুলো খুব ফাস্ট ফাস্ট যায় তো, ওদের নামগুলো বারবার পড়ছিল চোখে, তার জন্য জাস্ট জিজ্ঞেস করলাম, আর কিছু না। অনেকেই দেখলাম ঠিকঠাক অ্যান্সার দিচ্ছ, পড়ছো, ভালো জিনিস, আমারও ভালো লাগছে যে হ্যাঁ তোমাদেরকে বোঝাতে আমি সক্ষম হচ্ছি। ইটস মাই প্লেজার। সো আজ আর পড়াতে ইচ্ছা করছে না, আজ থাক এতটাই। ফিরোজা, না না, যা শিখেছি এতদিন সেটা থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। ভেরি গুড, পড়ো এভাবে পড়ো ভালো করে, সবাই সবাই ভালো পারবে, ভয়ের কিছু নেই। দিয়ে বলো এমনি কিছু জানার টানার থাকলে, নাহলে লেফট করবো। বলো রিয়া। তো মনে হচ্ছে এখন যে হ্যাঁ স্যার ফিজিক্স পারবো পরীক্ষায়, আস্তে আস্তে বুঝতে পারছি, সব ক্লিয়ার হচ্ছে, এরকমটা ফিল হচ্ছে তো? আবারও বলছি, নতুন কিছু ট্রাই করার আগে আমি যেগুলো করাবো সেগুলো যেন একদম ঠুটস্থ থাকে, প্রত্যেকটা কোশ্চেন কোন পেজ থেকে নেওয়া হয়েছে, কোন পিডিএফ আছে, সব যেন মাথায় থাকে, ঠিক আছে? যাতে আমার দেওয়া কোনো কোশ্চেন কোথাও ভুল না হয়, ঠিক আছে? কারণ ওগুলো তুমি যদি মনে রাখতে পারো ভালো করে, ভালো করে একদম সব প্র্যাকটিস থাকে, দেন তুমি 90% কোশ্চেন অ্যান্সার নিজে নিজে সলভ করতে পারবে, ওগুলো যদি ভালো করে করা থাকে। আচ্ছা, তোমাদের বেঁচে কি স্টুডেন্ট কম আছে? তোমাদের তেমন কমেন্টই আসে না দেখি, না তোমরা কম কথা বলো। কি বলেছো? পরমাণুর ব্যাস আর পরমাণুর কেন্দ্রকের ব্যাস? আচ্ছা, পরমাণুর ব্যাস মানে পুরো পরমাণুটা। পরমাণুর ব্যাস জেনারেলি আমরা অ্যাংস্ট্রং এককে পরিমাপ করি, আর পরমাণুর কেন্দ্রক মানে নিউক্লিয়াসকে আমরা পরিমাপ করি তোমার ফার্মি এককে, ঠিক আছে?
কারণ পরমাণুটা একটু বড়, তাই একটু বড় একক দিয়ে করি। আর যেহেতু নিউক্লিয়াসটা আরো ছোট, তাই আরো ছোট একক দিয়ে করি। সেটা কি আমাদের কি ছিল, ছোট একক ফার্মি, তাই ফার্মি দিই। বুঝছো আশা করি। হ্যাঁ রিয়া, মেসেজ এসছে, অ্যান্সার দিয়ে দিয়েছি। ওকে, চলো তাহলে লেফট করি। ভালো থাকো সব, ভালোভাবে পড়ো। গুড নাইট, টাটা।